ঘটনাটি ঘটেছিল 2017 সালের দিকে। আর ঘটনাটি মূলত যার সাথে ঘটে তার নাম আসলাম। ঘটনাটির একটা অংশের সাথে উনি নিজেও জড়িত। সঙ্গত কারণে স্পেসিফিকভাবে কিছু জায়গার নাম বলা যাচ্ছে না। উনি ওই সময়ে গুলিস্তানের আশেপাশে একটি জায়গায় একটা পোশাক কারখানায় কাজে যুক্ত হন। ওনাদের যে কারখানা, ওই কারখানার সাথেই একটা মসজিদ রয়েছে, আর মসজিদের সাথে মাদ্রাসাও রয়েছে। তো ওনাদের যে সুইং রুমটা মানে সেলাই রুমটা সেটা হচ্ছে 5 তলায়, আর মসজিদের ছাদটাও ওই সমান সমান আর কি। মসজিদের ছাদ থেকে ওনাদের রুমের দূরত্ব মানে মাঝখানের গ্যাপটা আনুমানিক মাত্র 5 হাত হবে। তো ওই মসজিদে যেই ছেলেরা ছিল মানে ওই মাদ্রাসার ছেলেরা ওখানেই থাকতো, লেখাপড়া করতো। আসলে ঢাকা শহরে তো এরকম ফাঁকা মাঠ বা জায়গা ছিল না, বাচ্চাগুলো বিকালে কোথায় খেলবে। বিকালে ওই ছাদে এসে ওরা টুকটাক খেলাধুলা করত। আর রুমের জানালা দিয়ে সব কিছু স্পষ্টভাবেই দেখা যেত। তো এই আশিক মণ্ডল ভাই উনিও যখন ওই সুইং রুমে কাজ করতেন, উনি ওদেরকে দেখতেন, কাজের ফাঁকে ফাঁকে ওদের সাথে গল্প করতেন। ওরা বেশ মিশুক ছিল, কথা বলতেও ভালো লাগতো। একদিন উনি দেখতে পান যে একটা ছেলে হাঁটতে হাঁটতে এসেছে ওনার ওই জানালার কাছে, এসে বলে যে ভাই আমার একটা উপকার করে দিতে পারবেন? আশিক মণ্ডল ভাই বলে যে বলো ভাই, কি উপকার, আর তোমার নাম কি? তো সে ছেলেটা বলে যে তার নাম হচ্ছে জুবায়ের, আর দেখে মনে হয় তার বয়স 11 কি 12 বছর হবে আর কি, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো সে প্রথমে আসলে বলতে চাচ্ছিল না, তার সাথে আর একটা ছেলে ছিল, বলছে যে এই তুই বল না। এখন যেহেতু ছেলেটা বলতে সংকোচ বোধ করছিল, পরে তার বন্ধু বলে যে ভাই আমার এই বন্ধুর পাঞ্জাবির পকেটটা ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দিবেন? তখন আশিক মণ্ডল ভাই বলে যে আরে আর কি, নিয়ে এসো আমি সেলাই করে দিব। যেহেতু ওই মাঝখানে মাত্র 5 হাতের গ্যাপ ওই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ের, তখন একটা বিশেষ পদ্ধতিতে ওই লাঠির আগায় পাঞ্জাবিটা দিয়ে উনি ওটাকে তার হাতে দিয়ে দেন। উনিও বেশ যত্নের সাথে পাঞ্জাবির ওই পকেটের অংশটা সেলাই করে দেন। যখন সেলাই করে দিয়েছেন, ছেলেটা খুব মিষ্টি একটা হাসি দিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে যায়। একদিন দেখা যায় এশার নামাজের পর ওই ছাদের বাচ্চাটা এসেছে। আসার পর এই আশিক মণ্ডল ভাইকে বলছে যে ভাইয়া আপনার জন্য আমি মিষ্টি নিয়ে আসছি, আপনি সেদিন আমার পাঞ্জাবির পকেটটা সেলাই করে দিয়েছিলেন, আমার মা মিষ্টি বানিয়েছে, আপনার জন্য নিয়ে এসেছে, আপনি খান। উনিও খুব খুশি হন যে বাচ্চাটা এত আশা করে ভালোবেসে জিনিসটা নিয়ে আসছে, খাই না। বাচ্চাটা কি করেছিল, একটা লাঠির মাথায় একটা টিস্যু ব্যাগ রেখেছে, টিস্যু ব্যাগের ভেতরে পলিথিন বা কোনো কিছুর ভিতরে ওই মিষ্টিটা রেখেছে, ওইটা দিয়েই মূলত ওই জানালার কাছে তাকে এগিয়ে দেন, আর ওইটা থেকে আশিক মণ্ডল ভাই নিয়ে নেন। তো মিষ্টিটা যে ব্যতিক্রম কিছু বিষয়টা এরকম না, তবে বেশ সুস্বাদু ছিল আর কি। এভাবেই কিন্তু চলছিল, কোনো ধরনের কোনো অস্বাভাবিকতা ছিল না। রমজান মাস চলে আসে, আর রমজান মাসের আগে ওই এলাকায় বিশেষ করে গুলিস্তানের আশেপাশে যে পোশাক কারখানাগুলো রয়েছে তাদের কাজের প্রেশারটা কিন্তু মারাত্মক থাকে। কারণ তারা তো ম্যাক্সিমাম এক্সপোর্ট ওরিয়েন্টেড পোশাক আসলে তৈরি করেন না, ওনারা লোকাল মার্কেটে চালানোর জন্য যেই পোশাকগুলো ওগুলো বেশি তৈরি করে থাকেন। যদিও এক্সপোর্ট ওরিয়েন্টেড পোশাক অনেক আছে, কিন্তু ওনারা মূলত এই লোকাল মার্কেটে যে পোশাকগুলো দিবেন, ঈদের সময় তো এগুলোর ব্যাপক চাহিদা থাকে, দম ফেলানোর সময় থাকতো না, রাত 2-3টা অবধি কাজ করতেন। যেই জায়গাটাতে ওনারা ছিলেন ওটা একটা ফ্ল্যাটের মতো 3টা রুম ছিল, একটা সুইং রুম, একটা কাটিং রুম, আর একটা ওনাদের থাকবার জন্য জায়গা আর কি। তো কাজ শেষ হলে সবাই খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়তো। তো এই আশিক মণ্ডল ভাইয়ের ফোনে একটু কথা বলতেন আর কি। তো কাজ শেষ করে উনি চিন্তা করলেন যে আসলে রুমে বসে বা রুমে শুয়ে কথা বললে তো অন্যদের ঘুমে ডিস্টার্ব হবে, কারণ সারাদিন সবাই অমানসিক পরিশ্রম করে, আর ঈদের আগে তো কাজের প্রেশার মারাত্মক বেশি। এখন তো রুমে শুয়ে শুয়ে কথা বলা যাবে না। উনি ওই সুইং রুমের যেই জায়গাটাতে বসে জানালার পাশে বসে কাজ করতেন, উনি ওই জায়গাটাতে গিয়েছেন। তো উনি ওইখানে বসে মাঝে মাঝে কথা বলতেন রাতের বেলা ফোনে পরিবারের সাথে। তো এক রাতে উনি জানালার পাশে বসে কথা বলছেন, হঠাৎ করে কি হয়, ওই জানালা দিয়ে মসজিদের ছাদের দিকে ওনার চোখ যায় কথা বলতে বলতেই। উনি দেখেন ওই যে জুবায়ের নামক যে ছেলেটা ছাদে নামাজ পড়ছে। উনি বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছেন, কারণ ছাদের ওই জায়গাটাতেও কিন্তু আলো ছিল, আর ঢাকা শহরে চতুর্দিকেই তো আসলে লাইট আছে, এমনটা না যে ওই জায়গাটা অন্ধকার, এমন না। কিন্তু
উনি দেখলেন যে ছেলেটা নামাজ পড়ছে, কথা বললে ডিস্টার্ব হতে পারে, যদিও বা সেটা শোনার কথা তার না, বেশ দূরেই ছিল ছেলেটা, তারপরও উনি কথা বলা বন্ধ করে দিয়ে ঘুমাতে চলে যান। তো উনি যে কয়েকদিনই আসছেন রাতের বেলা পরিবারের সাথে কথা বলার জন্য, প্রায় প্রত্যেকটা দিনই ওই জুবায়ের নামের যে ছেলেটা, এই ছেলেটাকে উনি ওখানে নামাজ আদায় করতে দেখতেন। একদিন হঠাৎ করে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পান। ওই রাত্রে জুবায়ের সে নামাজ পড়ছিল না, সে ছাদে বসে কোরআন শরীফ পড়ছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে কোরআন শরীফের পাতা একা একাই উল্টে যাচ্ছিল। বাতাসে যেরকম উল্টে যায় বিষয়টা এরকম না, মনে হচ্ছে ওর এক পৃষ্ঠা পড়া হচ্ছে, পাতাটা একা একাই উল্টে যাচ্ছে, আর এক পৃষ্ঠা পড়া হচ্ছে, পাতাটা একা একাই উল্টে যাচ্ছে। উনি প্রথমে চিন্তা করেছেন যে এটা বাতাসে উল্টাচ্ছে, বা উনি হয়তো দেখতে ভুল করছেন। অনেকক্ষণ ধরে উনি এই বিষয়টা অবজার্ভ করছিলেন। উনি যে জানালার পাশে বসেছিলেন, ওই রুমের লাইটটা তো বন্ধ ছিল, এই জন্য ওইখানে বসে যে কেউ দেখছে এটা কিন্তু বাইরের থেকে আসলে বোঝা যায় না। কিন্তু হঠাৎ করেই ওই জুবায়ের ছেলেটা এমনভাবে তার দিকে তাকায়, মনে হচ্ছে ওই ছেলেটা বুঝে গেছে যে ওইখান থেকে তাকে খুব ভালো করে কেউ দেখছে। জুবায়ের ছেলেটার এরকম তাকানো দেখে আশিক মণ্ডল ভাই বেশ ঘাবড়ে যান। উনি ওখানে দাঁড়িয়ে না থেকে উনি রুমে চলে আসেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে, পরের দিন থেকে ওই জুবায়ের ছেলেটাকে আর দেখা যায় নাই। উনি ঈদ অবধি ওখানে কাজ করেছিলেন, পরবর্তীতে ওখান থেকে চলে আসেন, অন্য আর একটা জায়গায় কাজ নিয়েছিলেন। তো অন্য যেখানে কাজ নিয়েছিলেন, যে গার্মেন্টসটা, সেটা ছিল ওখানে থাকা একটা হাই স্কুলের অপোজিট পাশে, মেইন রোডের সাথেই। যেহেতু ওই গার্মেন্টসগুলো এখনও রয়েছে, এই জন্যই মূলত উনি নাম বলেন নাই। যারা ওই এলাকায় আছেন তারা যদি ঘটনা শোনেন তাহলে কিছুটা বুঝতে পারবেন আর কি। তো এরপর কি হয় যে এই আশিক মণ্ডল ভাইয়ের এক বন্ধু, যার নাম হচ্ছে জাহিদ, এই জাহিদ সে একটা ছেলেকে, জাহিদকে উনি একটা কাজ ম্যানেজ করে দেন, ওনাদের ওই গার্মেন্টসেই একটা চাকরি ম্যানেজ করে দেন আর কি। তো কয়েক মাস পর এই জাহিদ কি করেছে, তার এক ভাতিজাকে নিয়ে আসে। মূলত তাদের লোক দরকার ছিল, ওই গার্মেন্টসের লোক দরকার ছিল। তো ওই জাহিদের এক ভাতিজা, সে কাজ জানতো, সে ওখানে নিয়ে আসে। ছেলেটা কাজ করছিল, সব কিছু ঠিকঠাকই চলছিল। তো এই ছেলেটার নাম হলো আসলাম, খুবই ভালো একটা ছেলে, নামাজ কালাম পড়তো নিয়মিত। এভাবেই চলছিল। দেখতে দেখতে কুরবানি ঈদের সময় চলে আসে। তো কুরবানি ঈদেরও 2-3 দিন আগে কাজের প্রেশার তো বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স, গার্মেন্টস লাইনে কিন্তু ওই সময় অনেক কাজের চাপ থাকে আর কি। নাইট ডিউটি করতে হয়, নাইট ডিউটি করলে ওভারটাইম হিসাবে কাউন্ট করা হয়। তো একদিন কাজ শেষ করে ঘুমাতে ঘুমাতে ওনাদের রাত প্রায় 3:30টার মতো বেজে যায়। সবাই ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছেন। এর মধ্যে আসলাম সে বলে যে এখন ঘুমালে তো ফজরের নামাজ পড়তে পারবো না, ফজরের নামাজ পড়ে এসে তারপর ঘুমাই। তো এদিকে সবাই তো আসলে কাজ করতে করতে ক্লান্ত, তারা তাদের মতো করে ঘুমিয়েছেন। আসলাম নামাজ পড়ার জন্য কোথায় যেন চলে যায়, নামাজ পড়ে চলেও আসে, ঘুমিয়ে পড়ে। অন্য সবাই তখন ঘুমিয়েছিল। তো ঘুম শেষ করে সবাই যখন কাজ করার জন্য উঠেছেন, তারপরে কাজ করেছেন, সন্ধ্যার সময় ওনাদের নাস্তা খাওয়ার একটা বিরতি শুরু হয়। ওই সময় হঠাৎ করে আসলামের উদ্ভট আচরণ শুরু হয়। আসলাম কি করে, সবার কাছে গিয়ে মাপ চাচ্ছে আর অঝরে কান্নাকাটি করছে। এমনকি বাড়িতে সে ফোন দিয়ে তার আব্বার কাছে মাপ চাচ্ছে, মায়ের কাছে মাপ চাচ্ছে, সবার কাছে সে বলতেছে যে আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। তো এই যে আশিক মণ্ডল ভাইকে বলতেছেন, মামা আপনি তো আমাকে সিগারেট আনতে বলছেন, আমি তো যাইনি মামা, আপনার কথা না শোনার জন্য আমাকে মাফ করে দিয়েন। আবার কিছুক্ষণ পর খুব রাগী হয়ে বলছে, এই বেটা সিগারেট খাওয়া তো ভালো না, তুই সিগারেট খাস কেন? এমন আচরণ দেখে গার্মেন্টসের ম্যানেজার, যিনি গার্মেন্টসের ম্যানেজারের বাড়িও কিন্তু রাজবাড়িতেই, তো উনি বলেন যে এই আসলামরে ধরে আমার কাছে নিয়ে আয় তো। তো আসলামকে ধরে যখন ওনার সামনে বসানো হয়, ওনার সামনেও এই আসলাম ছেলেটা উদ্ভটভাবে কথা বলছে। ম্যানেজার বলছে, এই তুই কি নেশা টেশা করছিস নাকি? তোকে তো ভালো হিসাবেই জানি নামাজ কালাম পড়িস, হঠাৎ করে এরকম শুরু করছিস কেন? তখন আসলাম হেসে হেসে বলছে, আমি তো জীবনে সিগারেটও খাই নাই, আর অন্য নেশা কিভাবে করব? আর বেটা ম্যানেজার, তোর তো চরিত্র ভালো না। এই বলে ওই ম্যানেজারের এমন সমস্ত গোপন কথা বলা শুরু করে দেয়
ম্যানেজার তো তখন বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। হাই হাই সর্বনাশ, সে বলেটা কি, মান সম্মান তো সব একদম শেষ করে দিচ্ছে রে। ম্যানেজার বুঝতে পারলো যে এই ব্যাপারটা মোটেও স্বাভাবিক কিছু না। ওই ম্যানেজারের এক ভাই ছিল হুজুর, উনি তাড়াতাড়ি তাকে ফোন দেন, কাছাকাছি ছিল। তো উনি কি করেছেন, চলে আসছেন, চলে এসে কিছু পানি পড়া দেন, ঝাড়ফুঁক করেন, কোরআনের কিছু আয়াত পড়ে ঝাড়ফুঁক করেছিলেন আর কি। সাময়িক সময়ের জন্য ঠিকও হয়ে যায়, কিন্তু উনি বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই ছেলেটাকে বাড়িতে পাঠিয়ে দেন, এখানে রেখেন না। বাড়িতে গেলে বাড়ির লোকজন ওকে চিকিৎসা করুক, নিশ্চয়ই একটা সমস্যা তো হয়েছেই। এরপর হুট করে এশার নামাজের পর ওকে পাওয়া যায় না, কোথায় গেছে কি হয়েছে কেউ বলতে পারে না। এদিকে ঈদ সন্নিকটে, ওনাদের কাজের প্রেশার মারাত্মক। অন্যদিকে এই ছেলেটা হারিয়ে গেছে, কাজ বাদ দিয়ে সবাই তো পাগলের মতো তাকে খুঁজে বেড়াচ্ছে। অনেক খোঁজাখুঁজি করার পরও ওকে পাওয়া যায় না। রাত আনুমানিক 1টা-1:30টার দিকে দেখা গেল ওই একাই চলে আসছে, এসে বিশ্রীভাবে হাসছে সবার সামনে, এসে এমনভাবে হাসছে সবার মেজাজটা হয়ে যায় গরম। ঈদের সামনে এরকম কাজ বাদ দিয়ে ওকে খুঁজলো, আর ও কিনা এভাবে এসে বিশ্রীভাবে দাঁত কেলিয়ে হাসছে। ও হাসছে কিন্তু কথা বলছে না, ওকে জিজ্ঞেস করলে কোনো উত্তর দিচ্ছে না। ও কথা না বলে ওর যে ঘুমানোর জায়গা সেখানে চলে যায়। এদিকে অন্য যারা আছেন তারা কাজ শেষ করে কারখানার যেই জায়গাটা রয়েছে ঘুমানোর জন্য, ওইখানে অবশ্য জায়গার স্বল্পতার কারণে একটা মাচাঙের মতো তৈরি করা হয়েছে, মানে নিচেও ঘুমানো যায় উপরেও ঘুমানো যায়। আশিক মণ্ডল ভাই রাত আনুমানিক 2টার দিকে ঘুমিয়ে পড়েছেন। ফজরের আগে ওনার ঘুম ভাঙে, ওনার মুখের উপর কারণ নিঃশ্বাস, গরম নিঃশ্বাস পড়লে যেরকম অনুভূতি হয়, শব্দ হয়, ওই রকম একটা অনুভূতির কারণে ঘুম ভেঙে যায়। যখনই উনি চোখ মেলেছেন তখন দেখেন এই যে আসলাম ছেলেটা, ওর মুখ তার মুখের এত কাছাকাছি, চোখ বড় বড় করে এই আশিক মণ্ডল ভাইয়ের দিকে তাকিয়ে আছে, আর তার নিঃশ্বাস মূলত তার মুখের উপর পড়ছে। ঘুম থেকে চোখ খুলে হঠাৎ করে এই দৃশ্য দেখুন, ভীষণ ভয় পান আর চিৎকার দিয়ে ওঠেন। সবাই তো ওনার চিৎকার শুনে ধর্মর করে উঠে বসছেন। অন্যরাও দেখেন যে এই একই ব্যাপার, এই আসলাম এরকম চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। তখন সবাই বলেন যে না রে, তো রাখা যাবে না, এ তো ভীষণ বিরক্তির কারণ হয়ে গেছে আমাদের জন্য, খুব ঝামেলা পাকাচ্ছে, এ রাত বিরেতে এরকম কাজ করছে, ওকে তো বাড়িতে পাঠিয়েই দিতে হবে। কাজের প্রেশারের জন্য তার সাথে যে যাবে কেউ তার বাড়ি পর্যন্ত, এরকম লোকজন ছিল না। তো ওখানে এই যে ছেলেটা আসলাম, এই আসলামের আপন খালাতো ভাই, উনি আবার ট্রাকের ড্রাইভার ছিলেন। তো ওনার সাথে কথা হয়, যোগাযোগ হয় যে কোনোভাবেই হোক, তো তার সাথেই পাঠানোর কথা হয়। ওনার সাথে যখন কথাবার্তা হয়, বেশ কিছুক্ষণ পর উনি কারখানার সামনে ট্রাক নিয়ে চলে আসেন, কারণ উনি ওই দিকটাতেই যাবেন, এরকম একটা কথা ছিল। এদিকে যেই সময়টাতে পাঠানো হয় সেই সময়টা কিন্তু রাতের বেলা, মানে পরবর্তীতে কথা হয়েছে উনি রাতের বেলা ট্রিপ নিয়ে ওই বাড়ির ওদিকে যাবেন, এই জন্য রাতের বেলা এসেছিলেন। রাতের বেলা তাকে ট্রাকে তুলে দিয়ে ওনারা হাফ ছেড়ে বাঁচেন যে যাক বাবা, আপদ বিদায় হয়েছে, আমরা তো এইসব ঝামেলা এখন নিতে পারবো না, সে সুযোগ আমাদের নাই, অন্তত পরিবারের কাছে গেলে একটা চিকিৎসা পাবে। তো তাকে ট্রাকে তুলে দিয়ে ওনারা চলে আসেন, সব কিছু ঠিকঠাক চিন্তা করছেন যে যাক ওকে তো পাঠাই দেওয়া হয়েছে। এর পরের বিষয়টা ওনারা পরে জানতে পেরেছিলেন, সেটা হচ্ছে সব কিছু ঠিকঠাক মতোই তো ওনারা তুলে দিয়েছিলেন। আসলাম তো ট্রাকের মধ্যে উঠেছে, ওনাকে সারাটা পথ ঘুমিয়েছিল। ওকে খাওয়ার জন্য ওর খালাতো ভাই যিনি ট্রাক চালাচ্ছিলেন তাকে ডাকেন, মানে আসলামকে ডাকেন, কিন্তু ও খাবে না, ঘুমের মধ্যেই বলে যে আমি খাবো না, আমি মাত্র খেয়ে আসছি। এই কথা শুনে খালাতো ভাই অবাক হয়, ও কীভাবে খেলো, এই তুই খেলি কখন, সে কোনো উত্তর দেয় না। তো এইভাবেই তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়, মানে তার খালাতো ভাই তাকে বাড়িতে পৌঁছে দেন। আর তার এক মামা আছে কোরআনে হাফেজ, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। উনি এই আসলামকে দেখে কিছু তদবির দিয়েছিলেন, কিছুদিনের জন্য ভালো থাকে, আবার নাকি সে পাগলামি শুরু হয়। ও নাকি 2 মাস একদম বদ্ধ উন্মাদ ছিল, কাউকে চিনত না। মজার বিষয় হলো রাস্তায় যাকেই দেখতো তাকে দিনের দাওয়াত দিত, কাউকে না চিনলেও 5 ওয়াক্ত নামাজ সে কখনো বাদ দিত না। এদিকে হয় কি, আসলাম ছেলেটা দিনে দিনে খুব শুকিয়ে যাচ্ছিল, একদম কঙ্কালসার হয়ে যায়। তো এই যে আব্দুল্লাহ মামা, উনি ওনার পরিচিত একজন হুজুর যিনি খুব বড় মাপের একজন আলেম, তাকে নিয়ে আসেন এই সমস্যার সমাধানের জন্য। উনি এসেছেন, আসার পর এশার নামাজের পর এই আসলামের উপরে ওই জিনটাকে হাজির করান। জিনটা হাজির হয়ে খুব সুন্দর করে সালাম দেয় এবং খুব মিষ্টি করে কথা বলতে থাকে।
তখন ওই হুজুরকে বলেন যে আমার নাম খালিদুল্লাহ, এই ছেলেকে আমি আল্লাহর রাস্তায় কাজ করাতে চাই। তখন হুজুর বলেন ঠিক আছে, আল্লাহর রাস্তায় কাজও করবে, এটা তো প্রত্যেক মুসলমানেরই দায়িত্ব, কিন্তু আপনি থাকাতে ওর মানসিক শারীরিক অনেক সমস্যা হচ্ছে, দয়া করে আপনি ওর থেকে দূরে থাকেন। আর হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ ওকে হেদায়েত দিলেও কাজ করবে, আপনি তো জোর করে ওকে দিয়ে কাজ করাতে পারবেন না, আর এটা আপনার দায়িত্বও না। ওর ভালো মন্দ দেখার জন্য ওর মা বাবা রয়েছে, ওকে সঠিক পথে পরিচালনার জন্য ওর মুরব্বীরা রয়েছে, আপনি জোর করে ওকে দিয়ে কাজ করাবেন কেন আল্লাহর রাস্তায়? আল্লাহকে এই দায়িত্ব আপনাকে দিছে। আপনি দাওয়াতি কাজ করাতে চাইলে আপনি আপনার জিন সমাজে গিয়ে তাদেরকে দাওয়াতি কাজ করান, আপনি এর পিছনে লাগছেন কেন? আর আপনার উপস্থিতিতে তার তো ক্ষতি হচ্ছে। একথা শোনার পর ওই জিনটা নাকি বলে যে না, আমি সাথে থাকলেও একজন দিনদার মানুষ হবে। তখন হুজুর বলেন যে ওকে দিনদার বানানোর দায়িত্ব আপনার না, আপনার উপস্থিতিতে ওর যে ক্ষতি হবে সেটা দেখে বুঝতে পারছেন না ওর কি হাল হয়েছে? আপনি যদি না যান ছেলেটা তো পাগল হয়ে যাবে, আর এরপরে মারা যাবে। তখন ওই জিনটা বলে যে না, আমি যাব না, ওকে ভালো পথে পরিচালনা করব। তখন ওই হুজুর বলেছিলেন যে আপনি যদি ভালোয় ভালোয় না যান তাহলে কিন্তু এতক্ষণ যে সম্মান দিয়ে আপনার সাথে কথা বলছি এই সম্মানটা থাকবে না, আর আমি এখন যে পদক্ষেপ নেব সেটা আপনার জন্য ভালো হবে না। আপনি কি যাবেন নাকি আমি চিন্তা ভাবনা করব ভিন্ন কিছু করার? তখন ওই জিনটা মনে হলো কিছুক্ষণ চিন্তা করলো, তখন বলে ঠিক আছে আমি যাব, তবে আমার কিছু শর্ত রয়েছে। তখন ওই হুজুর বলেন কোনো শর্ত না, বিনা শর্তে আপনি চলে যাবেন, যদি শর্ত আরোপ করেন তাহলে কিন্তু ভিন্ন পদক্ষেপ নিব আমি। তখন ওই জিনটা বলে আচ্ছা ঠিক আছে, শর্ত না, অনুরোধটা করতে পারি। তখন বলে আচ্ছা ঠিক আছে বলেন। তখন ওই জিনটা বলে যে ওকে আর ওই কাজে ফেরানোর দরকার নাই, ওকে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন, ও আলেম হোক, দিনের কাজ করুক, আর যেহেতু আমি ওর সাথে ছিলাম আমাকে 5 কেজি মিষ্টি দিবেন, এটাই, আর কিছু না, এটাই আমার অনুরোধ, যদি নাও দেন তাতে কোনো সমস্যা নেই। তখন ওই হুজুর বলেন আচ্ছা ঠিক আছে দেব। কিভাবে দেবে, কোন পদ্ধতিতে দেবে এটা পরবর্তীতে জানা যায় নাই। এরপরে ওই জিনটা নাকি আসলামকে ছেড়ে চলে যায়। এরপর থেকে আসলাম সুস্থ হয়ে যায়। পরবর্তীতে এই সমস্ত ঘটনা ওনারা ফোন করে জানতে পেরেছিলেন যে আসলামের সাথে কি হলো না হলো। আসলাম সত্যি পরবর্তীতে মাদ্রাসায় ভর্তি হয়েছিল, ওর বয়স তো এমনিতেও কম ছিল, এখনও সে ভালো আছে, সুস্থ আছে, এখন মোটামুটি এলেম কালাম ভালোই অর্জন করেছে। তবে ওর সাথে ওই জিনের আর কখনো সাক্ষাৎ হয়নি বা কোনো ধরনের কোনো সমস্যাও হয়নি। এখানে আরও একটি বিষয়, সেটা হচ্ছে ওই যে জুবায়ের নামে যে ছেলেটাকে আশিক মণ্ডল ভাই দেখেছিলেন, এটাই কি আসলামের উপর ভর করেছিল না কি, এটা একটা রহস্য। এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রিয় লিসেনার্স, এখানে আরও একটি ব্যাপার, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিন্তু বলেছেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দেন, কেউ যদি জোর করে তার উপর জুলুম করে হেদায়েত করানোর চেষ্টা করে, এই দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা কাউকে দেন নাই, যেটা ওই জিন করার চেষ্টা করেছিল। হ্যাঁ, আমাদের অনুগত বা আমাদের পরিবারের ভেতরে ধর্মীয় চর্চা করার জন্য যতটুকু কঠোর হওয়া যায় সেটার বিধান ইসলামে রয়েছে, কিন্তু বাইরের কারো উপর শরীয়তের কঠোর বিধানগুলো আরোপ করার দায়িত্ব কিন্তু আমাদের না। তাদের বিষয়ে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন না, যাদের বিষয়ে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন তাদের বিষয়ে আমরা সতর্ক থাকব। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার হাজব্যান্ড আপনার শোয়ের নিয়মিত শ্রোতা। আমি নাম প্রকাশে আগ্রহী না, তার কারণ ঘটনাটা শোনার পরপরই বুঝবেন। আমার বিয়ে হয় 5 বছর আগে আমারই ক্লাসমেটের সাথে। শ্বশুর বাড়িতে আমি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি আম্মা থাকেন। বাবা আশুলিয়ার একটি গার্মেন্টসের উচ্চপদস্থ কর্মকর্তা, সেখানেই বেশি সময় থাকতেন। 2-3 সপ্তাহ পর একবার বাসায় আসতেন। পরিবারের বিবরণ দিলাম ঘটনার সুবিধার্থে। যাই হোক, বছর কয়েক আগে আমার শাশুড়ি আম্মার মাঝে মাঝেই আচরণের পরিবর্তন হতো, এমনকি হঠাৎ করে পাগলও হয়ে যেতেন। এমন অবস্থা হতো যে জামা কাপড় ছাড়াই বারান্দায় চলে যেতেন। আরও নানা রকমের সমস্যা। কয়েকবার ডাক্তার দেখানো হলো,
কেউ কোনো সমস্যা পেল না। নর্মালি তিনি অনেক স্বাভাবিক থাকতেন, বই পড়তেন, ঘরের কাজ করতেন, কিন্তু নিয়মিত নামাজ আদায় করতেন না। সত্যি বলতে সেটা আমার বাড়িতে কেউই করতাম না। এটা গেল শাশুড়ির সমস্যা। এবার আমারটা বলি। সপ্তাহে অন্তত 3 বার আমি রাতে আমাদের ঘরে কাউকে দেখে চিৎকার দিয়ে উঠতে শুরু করি গত কয়েক বছর ধরে। এতটাই ভয় পেতাম যে তা থেকে আমার ক্লিনিক্যাল ইনসমনিয়া শুরু হলো। দিনে রাতে কোনো সময় ঘুম আসতো না, ওষুধ নিয়েও তেমন ফল পাই না, কিন্তু কোনোদিন ভাবিনি এটা সুপার ন্যাচারাল। যাই হোক, এই বছর রোজার সময় ঘটে গেছে মূল ঘটনা। একদিন রাতে খাটের উপর শুতেই মাথায় কিছু একটা বাঁধতে ছিল। ভাবলাম চাদরের নিচে হয়তো কোনো ময়লা আছে। চাদর সরিয়ে দেখি কিছুই নেই, বরং তা আছে তোশকের মধ্যে। আমার হাজব্যান্ড কাঁচি দিয়ে কাটতেই ছোট একটা জিনিস পেল। ভালো মতো খেয়াল করলাম, একটা হার। তোশকের উপর দিয়ে হাত বুলিয়ে খুঁজতে লাগলাম আরও কিছু আছে কিনা। আলিফ ভাই, সেদিন ওই তোশকের মধ্যে আমরা ভাঙা মাদুলি, আমার শাশুড়ির জামার ছেঁড়া কাপড়, এক গোছা কাঁচি দিয়ে কাটা চুল, কিছু সাদা কাপড় যার মধ্যে লাল কালিতে কি জানি লেখা, আরও কিছু হার, একটা দড়ি যাতে অনেকগুলো গিট দেওয়া, আরও কিছু জিনিস পাই। আমি আমার আম্মাকে ফোনে সব জানাই। আম্মা নিশ্চিত করেন এটা দিয়ে কেউ কুফরি করেছে। 2017 সালে হঠাৎ একদিন ওর বাবা ওর আম্মুর খাটের জন্য এই তোশক আর একটা জমি জাজি মানেন। আমাদের খাটে ম্যাট্রেস ছিল। আম্মু তখন বললেন ম্যাট্রেস ওনাকে দিয়ে আমরা যেন জাজিম আর তোশক নেই। বাবা কিছুতেই রাজি হচ্ছিলেন না, কিন্তু আমরা সেটাই করি যেটা আম্মু চাইছিল। এমনকি এই সামান্য বিষয়টা নিয়ে ওনাদের মধ্যে অনেক ঝগড়াও হয়েছিল। ওই ঘটনা আমাদের মাথায় ছিল, এজন্য আমরা সহজেই বুঝতে পারলাম যে এটা নিশ্চিত বাবা করেছেন। আগে থেকেই জানতাম ওনার কারোর সাথে সম্পর্ক ছিল। ভালো মতো খোঁজ করে দেখলাম 2015-তে তিনি লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেন, একটা মেয়েও আছে। 2016 সালে তিনি আম্মুর থেকে এরকম জোর করেই সাইন নিয়ে 7 লক্ষ টাকা নিয়ে যান। এরপর থেকে আমাদের বাসা ভাড়া ছাড়া আর কোনো খরচই তিনি দিতেন না। যাই হোক, আম্মু অনেক কিছুই জানতো, কিন্তু আমাদের জানাতেন না। তোশকে কি কি পেয়েছে সেটা আম্মুকে জানানোর পর তিনি এক কথায় বলেন এটা ওনারই কাজ। কিন্তু ওই তোশক সরানোর পর সমস্যাটা আরও বেড়ে গেল। প্রায় আম্মু অসুস্থ হয়ে যেতেন। কয়েকবার আমি আর আমার হাজবেন্ড ওর বাবাকে রাতে আম্মুর মাথায় কি জানি পরে ফু দিতে দেখেছি। আমরা ওনাকে থামিয়ে দিতাম, কিন্তু উনি যেদিন আসতেন আর আম্মুর মাথায় ফু দিতেন, আম্মু বিশেষ করে তার পরের দিনই বেশি অসুস্থ থাকতেন। অন্যদিকে আমি প্রতিদিনই ভয় পেতে শুরু করি। একদিন আমার ছোট ভাই ভোরবেলা গ্রামের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসলো ভোর 6টায়। আমি বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম ও আসছে। ও আমাকে দেখে হাত নাড়ছিল। আমার হাজবেন্ড আর আম্মু ও কিন্তু তখনও পুরোপুরি ঘুম যে যার ঘরে। কিন্তু আমার ভাই এসে বলল ও নাকি আমাদের বারান্দায় আমার পেছনে আমার হাজবেন্ডকে দেখেছে। এমনি সে ওকে দেখে হাত নাড়ছিল বলেই আমার ভাইও হাত নাড়ে। ওই দিন আমি আসলেই ভয় পাই। চেক করে দেখি বারান্দায় কোনো কাপড় বা অন্য কিছু ঝোলানো নেই যে ভুল কিছু দেখবে। আমাদের পরিচিত কোনো জাহিদ ভাই বা রেফায়েত ভাই নেই, তাই যা করার আমাদের কি করা লেগেছে। আলী ভাই, আপনি স্পেশালি শুনে একটু আনন্দিত হবেন কীভাবে আমরা এই সমস্যা অনেকটা কমিয়ে নিয়েছি। প্রথমত আমি আর আমার হাজব্যান্ড 5 ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করি। রুকিয়া শেয়ার করেছিলেন ইউটিউবে আপনি, ওগুলো এবং সাথে অন্যান্য রুকিয়াগুলো প্রতিদিন লাউড স্পিকারে বাজাই। কয়েকটা আয়াত শেয়ার করেছিলেন আপনি, ওগুলো কাগজে লিখে আমাদের আর আম্মুর ঘরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। হাঁটতে চলতে সবাই অন্যান্য দোয়ার সাথে ওগুলোও পড়ি। প্রতিদিন কোনো না কোনো বড় সূরার তেলাওয়াত ও বাজে আমাদের ঘরে। আমার হাজবেন্ড তার বাবাকে স্পষ্ট জানিয়ে দেয় কুফরের সম্পৃক্ত থাকলে তিনি জাহান্নামী হবেন। আমাদের সাথে সম্পর্ক রাখতে না চাইলে রাখবেন না, কিন্তু এ ধরনের কাজ আর সহ্য করা হবে না। তিনি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ভালো হওয়ার চেষ্টা করেন তাহলে আমাদের বাসায় তিনি আসতে পারবেন, আর তার দ্বিতীয় সংসার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এটা বলার পরপরই আম্মু অনেকটা সুস্থ। এখন খুবই কম ভয় পাই আমি এখন, অন্তত রাতে শান্তিতে ঘুমাতে পারি। তবে এটা বলতে পারছি না সমস্যা পুরোপুরি সমাধান হয়েছে কিনা। আমাদের ধারণা এভাবে আল্লাহর উপর ভরসা রেখে চলতে থাকলে সমস্যা একদিন নির্মূল হবে, এটাই আমার ধারণা। একটু বেশি সময় নিয়ে ফেলেছি, ঠিকমতো গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। আমার হাতের হারিকেনের আলোটা হঠাৎ একটা তীব্র কাঁপুনি দিয়ে নিভে গেল।
গোয়াল ঘরের চারপাশটা এক মরণ নীরবতায় ডুবে গেছে। তখনই ভেতরের অন্ধকার কোণ থেকে কোনো পশুর নিঃশ্বাসের বদলে একটা তীব্র কর্কশ ঘর ঘর শব্দ ভেসে এলো। বাতাসে হঠাৎ করে একটা তীব্র ওলট কম্বলের গন্ধ আর পোড়া চামড়ার গন্ধ ছড়িয়ে পড়ল। আমি ভয়ে এক পা পিছিয়ে যেতেই দেখলাম ভেতরের খড়ের গাদার উপর বসে থাকা সেই বিশাল আকার অবয়বটা খুব ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়াচ্ছে। অন্ধকারের মধ্যেও আমি খুব পরিষ্কার দেখতে পাচ্ছিলাম তার উচ্চতা সাধারণ মানুষের চেয়েও 3 গুণ লম্বা, আর তার মাথাটা গিয়ে ঠেকেছে টিনের চালের মগডালে। সে যখন আমার দিকে ঘুরে তাকালো তখন আমার কলিজা প্রায় শুকিয়ে গেল। তার কোনো চোখ, নাক, মুখ নেই, কেবল মসৃণ কুচকুচে কালো চামড়ার একটা ফাঁকা অংশ, আর তার দুটো পা সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। সে তার দীর্ঘ লোমশ হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়ে একটা বিকট চেরা গলায় ফিসফিস করে হেসে উঠে বলল, এই নিশি রাতে জিনের মাল সাবার করতে আছিস রে মানুষ, আজকে তোর রক্ষা নেই। এই ঘটনা 2024 সালের সেপ্টেম্বর মাসের। আমার নাম রাজু। আমি তখন শেরপুর এলাকার এক প্রত্যন্ত গ্রামে আমার নানার খামারের দায়িত্ব ছিলাম। গ্রামটা বেশ নিরিবিলি হলেও ওখানকার একটা পুরনো লতা গম্বে ঘেরা গোয়াল ঘর নিয়ে মানুষের মনে তীব্র আতঙ্ক ছিল। এলাকার প্রবীণরা বলতেন বহু বছর আগে ওই গোয়াল ঘরে এক রাতে জিনের দল এসে আস্ত একটা গরুর চামড়া খসিয়ে নিয়ে গিয়েছিল। তারপর থেকে ওখানে একটা ভয়ঙ্কর জিনের দল পাহারা দেয়। রাত 12টার পর যদি কোনো মানুষ একা ওই গোয়াল ঘরের আশেপাশেও যায় তবে তাকে চিরতরে অন্ধ করে দেওয়া হয়, অথবা তাকে একেবারেই পাগল বানিয়ে দেওয়া হয়। সেদিন ছিল অমাবস্যার রাত। রাত তখন আনুমানিক 2:30। খামারের সব কাজ শেষ করে আমি যখন আমার ঘরের দিকে ফিরছিলাম তখন হঠাৎ করেই গোয়াল ঘরের ভেতর থেকে একটা ছপ ছপ শব্দ আর গরুর ছটফাটানির আওয়াজ শুনলাম। তাই আমি চোর আসছে ভেবে আমি একটু সাহস পেয়ে হাতে একটা হারিকেন নিয়ে পা টিপে টিপে গোয়াল ঘরের দিকে পা বাড়ালাম। আমি যখন গোয়াল ঘরের ভাঙ্গা দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম তখন হারিকেনের আলোয় দেখলাম একদম পিছনের খড়ের গাদার ওপর বিশাল আকার একজন মানুষ বসে আছে। তার পরনে কুচকুচে কালো পোশাক। আমি ভাবলাম হয়তো কোনো চোর গরু চুরি করতে আসছে। তাই আমি একটু চেঁচিয়ে বললাম, কে রে ওখানে? কে? নাম ওখান থেকে, নাম, এখনই নাম। এমনটা বলতেই আমার কথা শেষ হওয়ার আগেই চারপাশটা এক অলৌকিক নিস্তব্ধতায় ডুবে গেল। গরুর ছটফাটানি, বাইরের ঝিঝি পোকার ডাক সব এক পলকে গায়েব হয়ে গেল। ঠিক তখনই খড়ের গাদার উপর বসা সে অবয়বটা অদ্ভুত এক ঝটকায় সোজা হয়ে দাঁড়িয়ে গেল। যখন সে সোজা হয়ে দাঁড়ালো আমার চোখের মনির চরক গাছ হয়ে গেল। তার মাথাটা প্রায় 10 ফুট উঁচুতে থাকা গোয়াল ঘরের টিনের চাল ছুঁয়ে ফেলল। সে যখন ধীর গতিতে আমার দিকে ঘুরল, হারিকেনের আবছা আলোয় আমি দেখলাম তার মুখে কোনো চোখ, নাক বা কোনো চামড়া নেই, কেবলমাত্র কোচকোচে কালো অন্ধকারের একটা শূন্য গর্ত। আর তার হাঁটু থেকে নিচের পা দুটো সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। ভয়ে আমার পুরো শরীর অবশ হয়ে গেল। পা দুটো মেঝের সাথেই জ্যাম হয়ে গেল। সে তার সেই দীর্ঘ কঙ্কাল সারা হাতটা বাড়িয়ে এক ঝটকায় আমার গলাটা চেপে ধরে আমাকে মেঝে থেকে শূন্যে তুলে ফেলল।
তার হাত থেকে তীব্র পোড়া সালফার আর গন্ধকের গন্ধ আসছিল। সে তার সেই অবয়বহীন মুখের ভেতর থেকেই একটা বিকট বিশ্রী গলায় ফিসফিস করে বলে উঠল, জিনের সীমানায় পা দেওয়ার শাস্তি কি তুই জানিস না? আজকে আমি তোকে হাড়ে হাড়ে টের পাইয়ে দেব জিনের সীমানায় পা দেওয়ার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। এটা বলতেই অক্সিজেনের অভাবে আমার চোখ দুটো উল্টো হয়ে আসছিল। আমি যখন কোনো কুল কিনারা পাচ্ছিলাম না, যখন আমি আমার মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম, আমি তখন আমার মনের শক্তি, মানসিক শক্তি সবগুলো এক করে মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। অলৌকিকভাবে যখনই আমার মুখ থেকে আয়াতুল কুরসি বের হয়ে আসলো, অর্থাৎ আমার মুখে সে আল্লাহর নামগুলো আসতেই একটা তীব্র অদৃশ্য বাতাসের ধাক্কায় সে আমাকে মেঝেতে আছাড় দিয়ে ফেলে দিল। আর এক মুহূর্তের মধ্যে পুরো অবয়বটা যেন ধোঁয়ার মতো চোখের সামনেই অদৃশ্য ধোঁয়ার মতো মিলিয়ে গেল প্রকৃতির সাথে। পরদিন সকালে খামারের কর্মচারীরা আমাকে ওই গোয়াল ঘরের মেঝে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। আমার জ্ঞান ফিরতে সময় লেগেছিল এবং 2 দিন পর আমার জ্ঞান ফিরেছিল। আর আমার গলায় সেই রাতে চেপে ধরা পুরো কালো রঙের নখের দাগ স্পষ্টভাবেই বসে গিয়েছিল। যদিও আজকে আমি সুস্থ, কিন্তু আজও রাতে ঘুমানোর সময় যদি বাইরে কোনো পশুর বা খড়খড় শব্দ শুনি, আমার শরীর ভয়ে শিউরে ওঠে। আমার মনে হয় সেই গোয়াল ঘরের অন্ধকার কোণ থেকে সেই দীর্ঘ জিনটা আজও আমার দিকে হাত বাড়িয়ে ফিসফিস করে বলছে, মানুষ, তোকে পরের বার আর ছাড় দেওয়া হবে না, এবার তুই বেঁচে গেছিস। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যার সাথে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। হতে পারে পরবর্তী ঘটনা আপনারটায় চুজ করা হবে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। তো ঘটনাটা ঘটে গাজীপুর বাইঘাটেক এলাকাতে। তো হ্যাপি আর পপি নামে 2 জন বোন ছিল। তাদের মা ছোটবেলায় মারা যায় আর কি। তাদের বাবাই ছিল সব কিছু, মেয়েদের লালন পালন করা এবং তাদের ভবিষ্যৎ যাতে ভালো হয় সেজন্য তাদের বাবা তাদেরকে তাদের খালার কাছে রেখে বিদেশ চলে যান টাকা পয়সা ইনকামের জন্য। এভাবেই তাদের বেড়ে ওঠা। তাদের বাবা তাদের প্রয়োজনীয় খরচ তাদের খালার কাছেই পাঠিয়ে দিত। এইভাবেই তাদের দিন চলতে থাকতো। তার বড় বোন স্বভাবগতভাবেই শান্ত স্বভাবের ছিল, কিন্তু তার ছোট বোন ছিল সম্পূর্ণ আলাদা। বড় বোন যেমন নামাজি ছিল, দায়িত্বশীল ছিল, অন্যদিকে ছোট বোনের চলাফেরা ছিল একটু বাউন্ডুলে। বাইরে ঘোরাফেরা করা, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া, পার্টিতে যাওয়া, এগুলি প্রতিদিনের ঘটনা। কলেজ ছুটি হলে কখনো ঠিকমতো বাসায় ফিরতো না, কখনো সন্ধ্যা, কখনো বা রাত, এরকম করে বাড়িতে আসতো। তো এ নিয়ে তার বড় বোন কোনো কিছু বললে তার সাথে ঝগড়া করতো। একটা সময় বিরক্ত হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায় যে এই ব্যাপারগুলো তারা তার বাবাকে জানায়। তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে মেয়ে মানুষ হয়েছ, এখন একটু সংযত হও, নাহলে আশেপাশের মানুষ কি বলবে তো বুঝতেই পারছো। এসব কথা তার বাবার কাছ থেকে শুনলে সে আরও বেশি করে তার যেসব রেগুলার কাজ ছিল সেগুলি করতে থাকে। তো এর মধ্যে তার বাবা আমেরিকার সিটিজেন পাওয়ার জন্য ওখানের একজনকে বিয়ে করে সেটেলড হয়ে যায় এবং তার মেয়েদের প্রতি দায়িত্ব বলতে মাস শেষে টাকা দিয়ে দেওয়াটাই তিনি মনে করতেন। মাঝে মধ্যে ফোনে যোগাযোগ করতেন, যেহেতু তিনি বিদেশ থাকতেন, নতুন সংসার হয়েছে, যোগাযোগটা অনেকটা কমিয়ে যাচ্ছিল। যার জন্য তার ছোট বোন বাবার উপর রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আরও উড়নচণ্ডী চলাফেরা শুরু করেন। তিনি কারো শাসন বারণের তোয়াক্কা করতো না, নিজের মন মতো কাজ করত। একদিন তিনি রাতে বাসায় ফেরেনি, তার বড় বোনকেও সে কিছু বলে নাই। এদিকে তার বড় বোন চিন্তায় ছিল যে মা নাই, বাবা নাই, আর বাবা তো থেকেও নাই। এখন যদি তার বোনের কিছু হয় তাহলে সে কি নিয়ে থাকবে, নিজের বলতে তো তার কেউ থাকবে না।
অনেক জায়গায় যোগাযোগ করে খোঁজ পাওয়া যায় না, অনেক জায়গায় যোগাযোগ করা হয়। পরদিন দুপুরের দিকে তার ছোট বোন বাসায় আসে। তো তার বোনকে জিজ্ঞেস করে যে সে রাতে কোথায় ছিল। সে আর কোনো উত্তর দেয় না। তো যখন বারবার জিজ্ঞেস করা হয়, জিজ্ঞেস করার পর উত্তর দিচ্ছে না, তখন তার রাগ উঠে যায় এবং তিনি তার বোনের গায়ে হাত তুলে বসেন। তো ইগোতে লেগে যায়, গায়ে যেহেতু হাত তুলেছে তিনি দরজা বন্ধ করে রাখে সারাদিন। তো পরদিন কলেজে যাওয়ার জন্য বের হয় এবং দুপুরের দিকে তিনি তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলে, বিয়ে করে বাসায় আসেন। যা দেখে তার বড় বোন কি করবে আসলে বুঝতে পারছিল না। তিনি আর তার খালা এই বিয়ে মানবে না বলে সাফ জানিয়ে দেয় এবং তার বাবাকেও বলে দেয় যে সেই ছেলে ত্যাগ না করলে তাহলে সে আর কোনো প্রকার খরচ তার বহন করবে না। তার বাবা জানিয়ে দেয় যে ত্যাগ করতে হবে ছেলে, নাহলে কোনো খরচ আর বাবা পাঠাবে না। এই কথা শুনে তার বোন বাসা ছেড়ে চলে যায় আর তার সাথে কোনো যোগাযোগ করে না। এরপর 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর তাদের আর কোনো যোগাযোগ ছিল না। একদিন হঠাৎ করে তার বোন তাদের বাসায় আসে, জানায় তার আর তার হাজবেন্ডের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তাদের একটা ছেলে বাচ্চা হয়েছে। তার ছোট বোন যাকে বিয়ে করেছিল সে ছিল অনাথ। অনাথ হলেও ভালো একটা কর্পোরেট অফিসে সে জব করত। বাচ্চা দেখে 2 বোনের রাগ তখন ভালোবাসায় রূপ নেয়। এর মধ্যে তার ছোট বোন বাচ্চাকে তার বড় বোনের কাছে রেখে আগে ঠিক যেভাবে চলাফেরা করতো সেভাবে আবারও চলাফেরা শুরু করে। এর মধ্যে বাচ্চাটা তার বড় বোনকেই মা ডাকা শুরু করে। বাচ্চা ঠিক মতো সময় দেওয়া, যত্ন করা, আদর করা কোনোটাই আসলে তার বোনের মধ্যে ছিল না। তাকে এগুলা বললে সে বলতো আমার ছেলেকে তোমার কাছে দিয়ে দিলাম, তুমি ওর মা, এখন থেকে তুমি ওর দেখভাল করো। কিন্তু তার বোনের জীবন এভাবে লাগামহীনভাবে চলবে, এটা তো একটা বড় বোনের জন্য জিনিসটা একটু কষ্টকর। তার মধ্যে তার বড় বোনের বিয়ের প্রস্তাব আসা শুরু হয় এবং তার বিয়ে সিলেটের মৌলভীবাজারে ঠিক হয়। যেহেতু তারা 2 বোন এবং গাজীপুরে তাদের তেমন কেউ ছিল না, তাই তিনি তার সাথে তার বোনকে নিয়ে সেখানে সেটেলড হয়ে যায়। বিয়ের কিছুদিন পর থেকেই তার ছোট বোনের স্বভাবে কেমন একটা পরিবর্তন দেখা যা শুরু করে। কিছু কিছু সময় ভয় ভয় থাকে আর চারিদিকে এমনভাবে তাকায় যেন তার চারপাশে কেউ আছে। ব্যাপারটা তার বড় বোন খেয়াল করে। বোন তো বোনের জিনিসটা, নেগেটিভ জিনিসটা খেয়াল করে চোখে পড়ে তাড়াতাড়ি। তো তাকে জিজ্ঞেস করে কি হয়েছে রে, এমন করিস কেন তুই, এমন ভয় ভয় থাকিস কেন তুই? তখন তিনি বলেন তিনি যখন ঘুমাতে যাওয়ার আগে ফোনে কথা বলা শুরু করেন, তিনি কথার মাঝখানে লাইট অফ করে দেন। ঠিক তার কিছুক্ষণ পরে একটা ছায়া তার বাচ্চার আশেপাশে ঘোরাঘুরি করে প্রায় সময়। অনেক সময় কথা বলতে বলতে ঘুম চলে আসে এবং ঘুমের মধ্যে খেয়াল করে তার বাচ্চা কান্না করলে কেউ একজন তার বাচ্চাকে খাটের পাশে বসে দেখছে, তার কান্না থামানোর চেষ্টা করছে। মাঝে মাঝে নাকি তার গলা এমনভাবে চেপে ধরে প্রায় জিহ্বা বের হয়ে যাওয়ার উপক্রম হয়। ভয়ে তার চোখ বড়সড় হয়ে যায় এবং গলা ছাড়ানোর চেষ্টা করে। কোনো রকমে গলা ছাড়িয়ে লাফ দিয়ে উঠে বসে। আর এরকম নাকি আরেকদিন তিনি যখন হালকা তন্দ্রা এসছে তখন তিনি শুনতে পারেন কেউ তাকে বলছে, আমি বলেছিলাম বাচ্চাটা দিয়ে দিতে, কিন্তু তুই সেটা দিসনি, এখন হয় বাচ্চা দিবি না তুই যাবি আমার সাথে। এই কথা শুনে তার ঘুম ভেঙে যায় এবং ভাঙার পর দেখলো এটা স্বপ্ন। কিন্তু এটা স্বপ্ন নাকি সত্যি, প্রতিদিন এমন চলতে থাকে। তিনি তার বাচ্চাকে তার বড় বোনের সাথে রাখে, কিন্তু তার সাথে ঘটনাটা প্রতিদিনই ঘটতে থাকে। এরই মধ্যে একদিন তার বোনের বাসায় একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আগের দিন রাতে সব আয়োজন করে রেখে দেয় যাতে সকালে কাজ করতে সুবিধা হয়। তো সেদিন রাতেই সবাই তার ছোট বোনের কাজ দেখে ভয় পেয়ে যায়। তার বড় বোনের শাশুড়ি রাতে নামাজের জন্য ওঠে এবং রান্নাঘর থেকে কিছু খোলার আর খাওয়ার শব্দ তার কানে হালকা হালকা ভেসে আসে। তিনি রান্নাঘরের দিকে আগান এবং গিয়ে দেখেন তার বোন কাঁচা যে মাংস আছে, মাংস, কাঁচা মুরগি, এগুলোর গন্ধ শুকছে এবং প্রত্যেকটা জিনিস জিহ্বা দিয়ে চাটছে অন্ধকারে। তো এমন অবস্থা দেখে যে কেউ ভয় পাবে, তিনিও ভয়ে চিৎকার দিয়ে ওঠেন। তার চিৎকার শুনে সবাই এসে দেখে তার ছোট বোনের এই অবস্থা। তাকে ধরার জন্য তার বোনের হাজবেন্ড, তার শ্বশুর তার দিকে যাবে, ঠিক তখনই দেখে তার চোখ রক্তবর্ণ হয়ে গেছে। পুরুষ কণ্ঠে বলতে থাকে, সাবধান, কেউ কাছে আসবি না, কাছে আসলে মেরে ফেলবো। আর মেরে ফেলবো কিরে, ওরে তো আমি এমনিতেই কিছুদিন পর নিয়েই যাব, কেন ওর পাপের যে বোঝা সেটার হিসাব এখনো অনেক বাকি।
ওনার শ্বশুর শাশুড়ি বুঝে যায় যে কি হচ্ছে। ওনারা দোয়া পড়ে শুরু করে, একটা সময় তার বোন অজ্ঞান হয়ে যায়। ভয়েসটা তার বোনের ভেতর থেকে আসছিল। সকালে তার জ্ঞান আসলে তাকে জিজ্ঞেস করা হয় রাতে কি হয়েছিল। তিনি উত্তর দিলেন তিনি কিছু জানেন না। আর কেমন একটা ভয় তার ভেতর কাজ করছিল। তা দেখে তার আপুর হাজবেন্ড এবং ওই দিন বিকেলে মসজিদের একজন হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর তাকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে, দেখে, তার সমস্যার কথা জিজ্ঞেস করে। তো তখন তিনি বলেন যে তিনি প্রতি রাতেই একজন লোককে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে, তাকে বলতে দেখে ঠিক এই অবস্থাতেই তুই মরবি, এভাবেই তোকে মরতে হবে, তখন বুঝবি যে আসল কষ্টটা কি। এর মধ্যে তিনি প্রতিদিনই স্বপ্ন দেখেন, সেই ছায়াটা তাকে বলে তোকে নিতে আসছি, আর কিছু দিনের অতিথি তুই। পরে হুজুর বলে তিনি আজকে এশা নামাজের পর আসবেন, যদি কিছু করা যায় করে দেখবেন। তো রাতে হুজুর আসে, তাকে আসনে বসায়। হুজুরের প্রক্রিয়া শুরু করে, কিন্তু কিছুতেই কোনো কিছু ঘটছিল না। এইভাবে 1 ঘন্টা চলে, কিন্তু হুজুর তার দোয়া পড়া চালিয়ে যায়। একটা সময় তার ছোট বোনের কণ্ঠ এই পরিবর্তন হয়ে গেল। হুজুরকে উদ্দেশ্য করে বলে, যত যাই করা হোক না কেন, যার সময় ফুরিয়ে আসছে তার হিসাব তো তাকে দিতেই হবে। এরপর তিনি অজ্ঞান হয়ে যান। তো এই কনভারসেশনের পর হুজুর তার বড় বোনকে বলে যে আমার যতটুকু জ্ঞান ছিল আমি চেষ্টা করেছি, আর তোর সমাধান করা সম্ভব না, কারণ ঘটনা অন্যরকম মনে হচ্ছে। আপনার বোন হুশে আসলে তাকে ভালোভাবে জিজ্ঞেস করেন সে কি এমন করেছে যার জন্য এই ছায়াটা তার পেছনে লেগে পড়েছে। সব কিছু আগে জানতে হবে। পরে তার বোন হুশে আসলে তাকে ভালোভাবে জিজ্ঞাসা করা হয়। বলতে না চাইলেও পরে অনেক কষ্টে বলতে রাজি হন। তিনি যখন বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যায়, তখন তারা তাদের নতুন জীবন শুরু করেন। প্রথম সব ঠিক ছিল, কিন্তু তার বেপরোয়া জীবন সে কিছুতেই সেই অভ্যাসটা ত্যাগ করতে পারেনি। বিয়ের কিছুদিন পর তার এগুলো আরও বেশি বেড়ে যায়। তার হাজব্যান্ডের 1000 বারণ সে মানে না। এর মধ্যে সে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, যেটা তার হাজব্যান্ড কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না, জেনে যায় আর কি। তো তার বোনের কথা ছিল, তোমার যদি ইচ্ছা হয় তুমিও সম্পর্ক করো, আর আমার বিষয়টা তোমার পছন্দ না হলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। খুব স্বাভাবিকভাবে এরকম সুখের সংসার আর এই বেপরোয়া জীবন এখানে শেষ হয়ে যাবে। তিনি তার চেষ্টা চালিয়ে যায়, ছেড়ে যাওয়ার কথা ভাবেন না, চেষ্টা চালিয়ে যায়। তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার নিজের জীবনযাপনেই ব্যস্ত। একদিন হঠাৎ করেই বুঝতে পারেন তিনি মা হবেন। তার হাজব্যান্ডের খবর পেয়ে অনেক খুশি হন এবং অনেক যত্ন নেওয়া শুরু করে। কিন্তু তার কাছে তার হাজব্যান্ডের এই কেয়ারিংটা কেমন অসহ্য লাগতো, মনে হতো বেশি ন্যাকামি করছে, যার জন্য তিনি ঝগড়া করে প্রায় আলাদা রুমে থাকা শুরু করলো। এত অবহেলার পরেও তার হাজব্যান্ড তার উপর রাগ করতো না, শুধু ভাবতো বাচ্চা হওয়ার সময় অনেকের স্বভাব পরিবর্তন হয়, মেন্টাল সিচুয়েশন ডিফারেন্ট হয়ে যায়, মেন্টালি সে উইক থাকে, অনেক ধরনের হরমোনাল চেঞ্জেস আসে। তো হয়তো তার এটা হয়েছে, বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। তো একটা সময় ডেলিভারির সময় চলে আসে এবং একটা ছেলে সন্তান হয় তাদের। তার হাজব্যান্ড ভাবছে এবার হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না, কোনো কিছুই আসলে ঠিক হয়নি, বরং তার ব্যবহার দিনকে দিন আরও খারাপ হতে থাকে। তো একটা সময় তিনি বলেই ফেলে যে তিনি আর এই সম্পর্ক রাখতে চান না, তিনি মুক্তি চান। তার হাজব্যান্ডের জন্য তিনি ভালোভাবে জীবনযাপন করতে পারছেন না। তার হাজব্যান্ড তাকে অনেক বোঝান, কিন্তু সে বুঝ মানে না। এমনভাবে প্রতিদিনই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তো অনেক সময় আপু ঝগড়া করে বাচ্চা নিয়ে তার ফ্রেন্ডের বাসায় চলে যেত। একটা সময় তার হাজব্যান্ড বলে, ঠিক আছে তুমি চলে যেতে চাইলে চলে যেতে পারো, কিন্তু আমার সন্তানকে আমার কাছে রেখে যেতে হবে। আমি চাই না আমার সন্তান তোমার মতো জীবনযাপন করুক। কিন্তু তিনি তার বাচ্চা দিতে নারাজ। এই নিয়ে সেদিন তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। তার হাজব্যান্ড তাকে এইভাবে বলে দেখে যে আমার বেঁচে থাকার জন্য আমার সন্তানই যথেষ্ট, ওকে আমার কাছে দিয়ে দাও, আমি জীবনে তোমার সামনে আসবো না, অনেক দূরে চলে যাব। তো অনেক অনুনয় বিনয় করার পরে সেগুলো পাত্তা দেয় না। আর কিছুদিন পর হঠাৎ করে তার ব্যবহার অনেক ভালো হয়ে যায়। হাজব্যান্ডের খেয়াল রাখে, বাচ্চার খেয়াল রাখছে, বাইরে কোথাও যাচ্ছে না, সব কিছু আগের মতো হচ্ছে দেখে তার হাজব্যান্ড খুশি হয়ে যায়। কিন্তু তিনি জানতেন না এই ভালোর মধ্যেও খারাপ চিন্তা ভাবনা লুকিয়ে আছে। একদিন দুপুরে তিনি ঘুম থেকে উঠে বলছে আজকে অনেক দিন হলো তার বোনের সাথে কোনো যোগাযোগ নাই, তার বোনকে দেখতে ইচ্ছা করছে। তো তিনি তার বোনের সাথে দেখা করতে যাবে। স্বাভাবিকভাবেই তার হাজব্যান্ড বিষয়টা স্বাভাবিকভাবেই নেয়। তাই তিনি রান্না করে তার হাজব্যান্ডের জন্য খাবার রেখে যায় এবং বলে যায় সময় মতো খাবার খেয়ে নিতে। এটাও বলে তিনি তার বোনের বাসায় কিছুদিন থাকবে। তার হাজব্যান্ড সব কিছু স্বাভাবিকভাবে নেয় এবং তার বাচ্চাকে অনেক আদর করে, বলে ওকে ছাড়া রাতে ঘুমাবে কিভাবে।
তিনি তার হাজব্যান্ডকে দুষ্টামি ছলে বলে, এমন ভাই বলছো যে তুমি মরে যাবে। তার হাজব্যান্ড কথাটা শুনে হাসে এবং বলে, জলদি চলে এসো। তারপর তিনি তার বাসায় চলে আসে এবং তিনি আরও বলেন তিনি যেই ছেলের সাথে সম্পর্কে জড়ান ওই ছেলের সাথে মিলে তার হাজব্যান্ডের খাবারে সে স্লো পয়জন মিশিয়ে দিয়ে আসেন, যাতে তিনি তার জীবন আগের মতো ফ্রিভাবে চলতে পারে। তিনি কারো অধীনে থাকতে চান না। তিনি এইটাও বুঝে গেছেন যে বাচ্চার জন্য হলেও তার হাজব্যান্ডকে ডিভোর্স দিবে না, তার হাজব্যান্ড তাকে ডিভোর্স দিবে না। তো তাই তিনি খাবার সাথে বিষ মিশিয়ে দিয়ে চলে আসে, যাতে সে ধীরে ধীরে মৃত্যুবরণ করে। আর যেহেতু তাদের দাম্পত্য জীবন অতটা ভালো ছিল না, তাই সবাই ভেবে নেয় যে ডিপ্রেশনে আত্মহত্যা করেছে। এর মধ্যে তিনি বাসায় আসার সময় তার সাথে যেই ছেলের সম্পর্ক তাকে ফোন দিয়ে তাদের বাসার সামনে আসতে বলে এবং তার হাজব্যান্ড মারা গেছে কিনা সেটা কনফার্ম হয়ে তাকে জানাতে বলে। সেদিন রাত 3-4টার দিকে তার হাজব্যান্ডের বমি করা শুরু হয়। বমি করার এক পর্যায়ে তিনি তাকে ফোন দেয়, কিন্তু তিনি ফোন রিসিভ না করে ফোন বন্ধ করে ঘুমিয়ে যান। তার হাজব্যান্ডের যেহেতু মা বাবা কেউ ছিল না, শুধু তিনি কারো কাছে কোনো সাহায্য পাননি, যার ফলে সেদিন তিনি মারা যান। পরে সেই বাসার বাড়িওয়ালা পুলিশকে খবর দেন, পুলিশ এসে লাশ নিয়ে যায়। পরে পুলিশের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে তিনি তার বোনের বাসায় ছিলেন। তার হাজব্যান্ড কেন এই কাজ করলো তিনি জানেন না। পুলিশ এই ব্যাপারটা নিয়ে বেশি দিন তদন্ত আর করে নাই। আর যেহেতু তার বোনকে বারবার জেরা করা হচ্ছিল, তাই তিনি এটা থেকে বেরিয়ে আসার জন্য পুলিশকে টাকা দেন এবং সহজেই কেসটা থেকে বেরিয়ে আসেন। পরে পুলিশ এটা আত্মহত্যা বলে কেস ডিসমিস করে দেয়। এইসব ব্যাপারে তার বড় বোন আসলে কিছুই জানতো না। তিনি তার বোনের এই কাজের কথা শুনে অবাক হয়ে যান এবং বলেন, নিজের জীবন স্বাধীনভাবে চলার জন্য একজন ভালো মানুষকে হত্যা করে তার বিবেকে বাধা দেয়নি। এতটা বিদ্বেষ মনের মধ্যে ছিল, একটাবার নিজের ছেলের কথাটাও ভাবে নাই। যে বোনকে ছোটবেলা থেকে এত বড় করেছে, বাবা মার অভাব বুঝতে দেয়নি, চলাফেরায় বেপরোয়া ছিল, কিন্তু তাই বলে একটা ভালো মানুষকে মেরে ফেলবে এবং এটার কারণে তার বোনের প্রথম লজ্জা হচ্ছিল, ঘৃণা কাজ করছিল। তার হাজব্যান্ড তার শ্বশুরবাড়ির লোককে সে কীভাবে ফেস করবে, কি বলবে কিছুই মাথায় আসছিল না। তো এর মধ্যে তার ছোট বোন আর একটা কথা বলে যে যেই ছায়াটা তিনি সবসময় দেখেন সেই ছায়াটার কারণে তার হাজব্যান্ডের ছায়া, এবং তিনি এইটাও বলেন তার হাজব্যান্ড তাকে নিয়েই যাবে, তার বাঁচার আর কোনো উপায় নেই। এসব কথা এতক্ষণ সেই হুজুরও শোনে এবং বলে তিনি এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবে না। পরে তিনি চলে যান। তার বোন তাকে বলে তার বাচ্চাকে যেন তার কাছে সবসময় রাখে এবং ভালোভাবে মানুষ করে। এই ঘটনার পর সবকিছুই স্বাভাবিক ছিল, শুধু তার ছোট বোন ফেস করতে থাকে নীরবে আর নিজের পাপের জন্য মাফ চাইতে থাকে। আর 1-1.5 মাস পর হঠাৎ একদিন সকালবেলা নাস্তা খাওয়ার জন্য তার বোনকে ডাকতে যাবে, কিন্তু ঘরের ভেতর থেকে লক করা ছিল। তো ভাবছে হয়তো ঘুম থেকে ওঠে নাই। পরে আবার আসে ডাকার জন্য। অনেকক্ষণ ডাকাডাকি করার পর যখন সারা শব্দ পায় না, তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাই ধাক্কা খায়। যে এমন অবস্থা যে সিলিং ফ্যানে তার ছোট বোনের দেহটা ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। আবারও পুলিশে আসে, পুলিশ এসে লাশ নামায়। লাশের শরীরে তেমন কোনো স্পট পাওয়া যায়নি, শুধু গলার মধ্যে আঙ্গুলের দাগ পাওয়া গিয়েছিল। তো এই আঙ্গুলের দাগটা আবার খুব ঝামেলা করেছে, তদন্ত চলে অনেক দিন। পরে আর কোনো আলামত না পেয়ে এটা আত্মহত্যা বলে কেস ডিসমিস করে দেওয়া হয়। এরপর থেকে তার বোন বা তার পরিবারের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। ছোট বোনের ছেলেটাও বড় হয়ে গেছে এবং তার বড় বোনের শ্বশুর বাড়ির সকলে ভালো হয়, তার ছোট বোনের ছেলেকে আসলে তার অ্যাকসেপ্ট করে নেয়, নিজেদের বলে মনে করে এবং বুঝতেই দেয় না তার মাটা কি করেছে, মানে এটা তো বললে একটা ছেলের উপর প্রভাব পড়বে, এটা তারা বুঝতে দেয়নি এবং ওই বোনকেই সে মা বলে জানে। তো যে আপু তিনি ঘটনা শেয়ার করেছেন তিনি আসলে নাম প্রকাশ করতে চায়নি, যেহেতু এটা একটা কেস, এখনও কেসটা চলছে, তাই নিষেধ করা এই জিনিসটা যেন আমরা তাদের পরিচয়টা এক্সপোজ না করি। রোমান আহমেদের নানা বাড়ি হচ্ছে বৃহত্তর বরিশালের কোনো একটা জায়গায়। তো সেখানেই এই ঘটনাটি প্রচলিত, ফোকলোর বলা যায় অথবা রুরাল লেজেন্ড এরকম কিছু বলা যায়। তো সেই ঘটনাটি রোমান শেয়ার করেছে আমাদের কাছে এবং আমাকে অনুরোধ করেছে আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করতে। তো আমি চলে যাচ্ছি রোমানের সেই ফোকলোরে বা লেজেন্ডে। রোমান নানাবাড়ি এলাকা বেশ পুরনো এবং সেই জায়গায় একজন বেশ প্রভাবশালী জমিদার
সেটা শাসন করতেন ওই জায়গায়, এবং তার বেশ বড় একটা জমিদার বাড়ি ছিল। সেই জমিদারের টোটাল যে ল্যান্ড এরিয়া এটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। এই ঘটনার সময়কাল আজ থেকে প্রায় 200 বছরেরও বেশি সময় আগের। তো তখনকার ঘটনা আমরা যখন শুনি কোনো জমিদার বাড়ি কেন্দ্রিক, তখন দেখা যায় জমিদার সম্পর্কে বিভিন্ন রকমের কথা শোনা যায় যে বেশ অত্যাচারী ছিল ইত্যাদি ইত্যাদি এরকম। তো এখানে এই জমিদারের নাকি সেরকম কোনো মানে দুর্নাম ছিল না। তিনি নাকি বেশ ভালো ছিলেন, তার যারা প্রজা ছিল তাদের সাথে বেশ ভালো ছিলেন, খুব সদাচার করতেন, এবং তিনি ওই খাজনার জন্য কষ্ট দিতেন না, এরকম ছিলেন না তিনি। এছাড়াও অনেক জনহিতকর কাজ করতেন। হ্যাঁ, আর সে সময়কার যেই জায়গা, সেখানে কিন্তু বন বাঁধার যে ঠাসা ছিল, তো সেখানে ওই যে ল্যান্ড ক্লিয়ার করে সেই জায়গায় জায়গা তৈরি করে সেখানে ফসল আবাদ হতো। তিনি নাকি যথেষ্ট মানে সাহায্য করতেন মানুষকে তার লোকজন দিয়ে ইত্যাদি করে। তো যাই হোক, এইভাবেই জমিদার তার সেই শাসন এলাকা চালাতেন আর কি। তার যে ছেলে ছিলেন, ছেলেও নাকি বেশ ভালো ছিলেন, তাকে ছেলেকে পড়াশোনা করে আনছিলেন তিনি। ছেলে এই জায়গায় অ্যাডজাস্ট করতে তার একটু কষ্ট হতো, কিন্তু ছেলেও নাকি বেশ ভালো ছিলেন, মানুষের সাথে বেশ সদাচার করতেন। তো শহরে পড়াশোনা করা জমিদারের ছেলের এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে যে তার বন্ধু বান্ধব এখানে নাই, মানে তার সংস্রব নাই। এখানে তিনি যেটা করতেন, ওই তার সাথে যারা কর্মচারী ছিল দু একজনকে নিয়ে একটু ঘুরে বেড়াতেন, এদিক ওদিক যেতেন। বিশাল রাস্তা, তো বিশাল জঙ্গল মাঠ, এইসব জায়গায় ঘুরে দেখতেন, বাট এছাড়া কিছু করার ছিল না। তো তার বাবা তাকে এক সময় নিয়ে গেলেন তার পার্শ্ববর্তী জমিদার, মানে এই জমিদারের কিন্তু টোটাল ল্যান্ড এরিয়া অনেক বড়, তার বাইরে বেশ অনেক দূর, সেখানে গিয়ে তার পার্শ্ববর্তী যে জমিদার সেই বাড়িতে নিয়ে যান। তো সেখানকার যে জমিদারের ছেলে, সে কিন্তু দায়িত্ব নিয়ে নিচ্ছে বাবার কাছ থেকে। তো তার সাথে ওনার ছেলেকে তিনি পরিচয় করায় দেন। তো ছেলেকে বলেন যে ওর সাথে থাকলে তোমার দুইটা সুবিধা, একটা হচ্ছে কাজ বুঝতে পারবা, শিখতে পারবা, আরেকটা হচ্ছে তোমার সময় কাটবে। ও পড়াশোনা করছে শহরে গিয়ে, কলকাতায় ছিল এক সময়। তো যাই হোক, তো জমিদারের ছেলে ওই জমিদারের ছেলের সাথে বেশ ভালো সখ্যতা গড়ে তোলেন, এবং তারা ভালো বন্ধুত্ব করে ফেলেন কয়েকদিনেই। তো দেখা যেত যে প্রতি 2-3 সপ্তাহ পর পর, মানে প্রতি সপ্তাহে যখন 2-3 সপ্তাহ পর পর এই জমিদারের ছেলে ওই জমিদারের বাড়িতে যেতেন, যে সেখানে ওই জমিদারের ছেলের সাথে ভালো সময় কাটাতেন। আর ওই জমিদারের ছেলে মোটামুটি বাবার দায়িত্ব নিয়ে ফেলছিলেন, এবং যদিও তার বাবা এখনও অ্যাক্টিভ, কিন্তু তারপরও দেখা যেত যে মোটামুটি অনেক কাজই তার ছেলে করতো। তো ওখানে যে সময় কাটাইতেন, এবং তিনি কাজগুলো বুঝে নিতেন যে কি কি করতেছে এই সেই। তো মোটামুটি তার ওই সময়টা ভালোই টাইম কাটতো। এরকম একবারের কথা, জমিদার পুত্র অলোক বেশ অস্বস্তি ফিল করছেন ওই দিন। ঘুম থেকে উঠে তিনি বেশ কিছুক্ষণ তার মতো সময় কাটানোর চেষ্টা করেছেন, হেঁটেছেন, তাদের যে মূল বাড়ি সেখানে আশেপাশে হেঁটেছেন, রাস্তা দিয়ে হেঁটেছেন, দিঘির পাড়ে গিয়ে বসছেন, কিছুই ভালো লাগতেছে না। কেন জানি তার কাছে ওই দিন খুব অস্থির অস্থির লাগতেছে। তো চিন্তা করলেন যে আমি এক কাজ করি, আজকে তার বন্ধু যে আরেক জমিদারের ছেলে যে বিকাশদের ওখানে চলে যাই, গিয়ে সেখানে সময়টা কাটাই, বিকাশের সাথে একটু গল্পগুজব করে আড্ডা দিয়ে কাটাই। আর এখন তো বেলা শুরু হচ্ছে কেবল, তখন সকাল 9-10টা বাজে। তিনি চিন্তা করলেন যে আমি ওখানে দুপুরের পরে গিয়ে পৌঁছায় যাব, দুপুরে করে পৌঁছায় যাব। এবং ওই দিন তিনি প্ল্যান করছেন যে তার সাথে কাউকে নেবেন না, তার সাথে যে তার দেহরক্ষী আছে, তারপর তার সাথে আরও 2-1জন কর্মচারী আছে, কাউকে নেবেন না, একা একা তার সবচাইতে ভালো ঘোড়াটা নিয়ে তিনি চলে যাবেন ওখানে। আর তার বাবাকেও তিনি এখন জানাবেন না, যাওয়ার পথে বলে যাবেন, কারণ বাবাকে না বলে কোথাও যেতেন না। তো এই চিন্তা করে অলোক তাড়াতাড়ি ঘরে আসলেন, এবং নিজের মতো রেডি হয়ে আস্তে করে বের হয়ে আসছেন। এসে তিনি চিন্তা করছেন যে বাবার কাছে আগে যাবেন নাকি আগে দেখবেন ঘোড়ার কি অবস্থা। এগুলো চিন্তা করতে করতে একসময় চিন্তা করলেন যে বাবার কাছে যাবেন, মানে আগেই যান। তো তিনি গিয়ে তার বাবাকে পেলেন তার ঘরে। তো সেখানে আস্তে করে কাশি দিলেন, নক করলেন, বাবা বেরোলো, বললো যে কি ব্যাপার। তো বলছে যে আমি একটু বিকাশদের ওখানে যাচ্ছি। তো বলছে এখন এই সকালবেলা? বলে যে হ্যাঁ এখনই যাচ্ছি, কারণ আমি তো আবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। বলে আচ্ছা যাও। তো বলে যে আমাকে আর এইভাবে বলার কি আছে? তো বলছে যে না, আমি বলতে আসছি আপনাকে যে আমি একা যাব, আমি কাউকে নিচ্ছি না সাথে, কারণ আমার ভালো লাগে না, সবসময় মানুষজন নিয়ে ঘুরতে ভালো লাগে না। তো জমিদার সাহেব তিনি একটু বেশ চিন্তায় পড়লেন যে ছেলেকে একা এরকম যেতে দিবেন, যদিও তিনি জানেন যে তার এলাকায় তার তেমন কোনো শত্রু নাই, মানে তাকে ওইভাবে অপছন্দ করে এরকম কেউ নাই যে তার ছেলের ক্ষতি হবে বা কিছু। আর তার যেখানে যাচ্ছেন সেটাও তার বন্ধু, মানে জমিদার। তো সুতরাং তিনি অতটাই দেখলেন না, মানে কোনো বিপদ বা কিছু দেখলেন না। তিনি বললেন আচ্ছা যাও, অসুবিধা নেই, ছেলেকে ছেড়ে দিলেন। তো অলোক বাবার কাছ থেকে পারমিশন পেয়ে খুব খুশি, মানে সে যাবে এটা সে আগেই ডিসিশন নিয়েছিল। তো সে বেরোয় এসে তার রাস্তা বলে গিয়ে তার যে সবচেয়ে ভালো ঘোড়া ছিল, সাদা রঙের একটা ঘোড়া, সেটার কাছে চলে গেলেন। তো সেটার মাথায় হাত বুলিয়ে নিজেই খুলে নিলেন তাকে, এবং নিয়ে বেরিয়ে এলেন। রাস্তা বলার ছেলেটা বলতেছে যে হুজুর আপনি কি কোথাও যাচ্ছেন? বলে হ্যাঁ যাচ্ছি, আসবো আবার। তাই বলে তিনি উঠে বসলেন ঘোড়াতে, এবং ঘোড়া ছুটিয়ে বের হয়ে গেলেন।
তো বেশ ভালো লাগতেছে অলোকের, কারণ হচ্ছে যে তিনি এরকম একা একা সাধারণত বেরোন না। আজকে একা বের হয়ে এখন ভালো লাগতেছে। অস্বস্তিতে ভুগতেছিলেন, মনে হচ্ছিল যে জীবনটা কেমন জানি বদ্ধ হয়ে গেছে এরকম মনে হতো। তিনি যখন শহরে ছিলেন তখন এতটা বদ্ধ মনে হতো না, কারণ চলাফেরা করতেন নিজের মতো। তো এখানে মোটামুটি তিনি প্রায় মনে হচ্ছিল যে মানুষ দ্বারা পরিবেষ্টিত বদ্ধ একটা অবস্থা। তো আজকে একা একা বের হয়ে বেশ ভালো লাগতেছে। তো তিনি ঘোড়া চোটায় যাচ্ছেন, তিনি রাস্তা চেনেন কোন রাস্তা দিয়ে যেতে হয়, এবং রাস্তা খুব সুন্দর, মানে মাটির রাস্তা এবং দুই পাশে গাছগাছালি। অনেক জায়গায় অনেক দূর যাওয়ার পর খালি হয়ে গেছে, ওখানে দেখা যাচ্ছে ক্ষেত ফসলের মাঠ, সেখানে কৃষকরা কাজ করতেছে। এবং অনেক কৃষক তাকে দেখে তাকালো, দূর থেকে তাকায় আছে, কারণ তারা দেখতেছে যেরকম রাস্তা দিয়ে যাচ্ছে এবং এটা যে জমিদারের ছেলে তারা চিনতে পারছেন তার কাপড় দেখে, তার ঘোড়া দেখে। তো অনেকেই এরকম তাকায় আছে। তো তার কাছে এটা বেশ অস্বস্তি লাগে। তিনি মনে করেন যে আমি যদি একটু নির্দ্বিধায় চলাফেরা করতে পারতাম, যেখানে আমাকে কেউ নোটিস করতো না, এটা তিনি ভাবতেছেন। তো অলোক এরকম ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছেন। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেকগুলো মানুষ যখন একসাথে দাঁড়ায় তাকে হাত উঁচু করে তাকিয়ে দেখাচ্ছেন। তো তিনি এরকম হাত উঁচা করে তাদের সাথে কুশল বিনিময় করে যাচ্ছেন সামনে। তো যেতে যেতে এক সময় দেখলেন যে বেশ খোলা জায়গায় চলে আসছে। এখানে দেখা যাচ্ছে যে এক দূরে নদী বেঁকে গেছে এবং সূর্যের আলো এসে পড়ছে নদীতে, এবং মেঘের ফাঁক দিয়ে স্কাইলিক করে, মানে সেই সূর্যের আলোর তীক্ষ্ণ রেখা এসে পড়তেছে বর্ষার মতো পানির মধ্যে, এবং পানি ওদিক থেকে মানে কলকল করে বয়ে যাচ্ছে। অনেক ভালো লাগে তার কাছে। এবং সেই নদীর ওই পাশে দেখা যাচ্ছে গাছগাছালি, কিছু জায়গায় বড় বড় ঘাস হয়ে গেছে, সেগুলো বাতাসে উঠতেছে। তো খুব ভালো লাগে অলোকের। সেই প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে যেতে থাকে। একটা স্বস্তি তার কাছে যে এই নদী তাকে পার হতে হবে না, কারণ এই নদী গেছে এই রাস্তার সাথে প্যারালাল ভাবে গেছে। তো যদিও এই রাস্তার সামনে গিয়ে বেশ ঘন বনের মধ্যে ঢুকে গেছে, কারণ নদীর এখন ওই পাশে বন আর এই পাশে রাস্তা, তার পাশে ফসলের মাঠ। সামনে গিয়ে দেখা গেছে তার এই সাইডেও বিশাল বন শুরু হয়েছে, মানে লিটারালি রাস্তাটা ঢুকে গেছে বনে, এবং তার বাঁয়েও বন আর ডান দিকে বেশ কিছু গাছগাছালির পর নদী, আর তার ওই পাশেও বন, মানে বেশ বড় একটা জঙ্গলের মতো। মানুষ সাধারণত কোনো সমস্যায় পড়ে না এখানে, তাদের এই জায়গায় ওরকম রেকর্ড নাই। বন্য পশু কিছু আছে, অবশ্যই আছে। তো তাদের যে দপ্তরের যে কোষাধ্যক্ষ ছিল তার বাবার দপ্তরের প্রণববাবু, তিনি তাকে বলছেন অতীতে আসার সময় এখান দিয়ে যে এই জায়গাটা বেশ রহস্যময়। তো তিনি বলছিলেন কি, বলছে এখানে প্রেত আছে। তো এটা শুনে অলোকের কাছে একটু অবাক লাগছিল, এখানে প্রেত আছে? বলে হ্যাঁ, অনেক অনেক ভয়ঙ্কর প্রেত, মানুষ মাঝে মাঝেই এগুলো দেখা পায়, আবার তাদেরকে না ঘাটালে তারা কিছু বলে না। তো তার কাছে বেশ রহস্যময় মনে হয়েছিল ব্যাপারটা অলোকের, সেইটা গা করে নাই। কিন্তু আজকে যখন একা যাচ্ছে, ওই বনের কথা চিন্তা হতে একটু মাথায় টেনশন চলে আসলো যে ওই জায়গাটা পার হতে হবে একা একা। তো যাই হোক, এরকম চলতে চলতে একসময় আসলেই দেখলো যে রোদ বাড়ছে, বেলা বেড়ে গেছে, আর সে ওই বনের কাছাকাছি চলে আসছে। দেখতে পাচ্ছে দূরে গাছগাছালি এরকম বাতাসে নড়তেছে, গাছের উঁচু উঁচু ডালগুলো এরকম এরকম নড়তেছে, যেখান থেকে রাস্তাটা বনে ঢোকা শুরু করছে। তো যাই হোক, এক সময় ঘোড়া নিয়ে ঢুকে গেল অলোক সেখানে, এবং ওই বনের ভেতরে, মানে যেখান দিয়ে রাস্তাটা গেছে ওই জায়গাটা বেশ ছায়া ছায়া। এই ছায়ার কারণ হচ্ছে দুই পাশে বেশ উঁচু উঁচু গাছ, বেশ উঁচু গাছ, মাথার অনেক উপরে। সেখানে সেই গাছের ডালপালাগুলো ওখানে পাতলা হয়ে গেছে, মানে হালকা হালকা ডালপালা, আর সেগুলোর মধ্যে পাতাগুলো বাতাসে তিত্তির করে কাঁপতেছে, ডালগুলো নুয়ে নুয়ে যাচ্ছে খানিকটা, আর সেই শব্দটা শব্দ তরঙ্গের মতো ছড়া যাচ্ছে পুরো জায়গায়, মানে একটা সুন্দর শব্দ হচ্ছে, সর করে একটা সুন্দর শব্দ হচ্ছে। এটা বেশ ভালো লাগতেছে, এবং ছায়াটাও বেশ এনজয় করতেছে অলোক। কিন্তু এই জায়গায় যে জনমানবহীন একটা অবস্থা, এটা যেন তার কাছে কেমন লাগতেছে, একটু ভয়ও লাগতেছে যে সামনে না আবার কোথায় কোন বন্য পশু বের হয়ে আসে। বাঘের কথা প্রচলিত আছে, মানে এখন তাদের এলাকায় ওইভাবে সে শোনে নাই যে বাঘ কাউকে আক্রমণ করছে, কিন্তু বেরোতে তো পারেই, তখনকার সময় কিন্তু এগুলো হতো, বাঘ হরিণ এগুলো নিয়ে চিন্তা আছে। যাই হোক, তারপরও সে এগোয়ে যাচ্ছে, একেবারে নীরব দেখে ভয় লাগতেছে, গা কাটা দিচ্ছে। এদিকে তাদের সেই প্রণববাবুর বলা সেই প্রেতের কাহিনী, ভূতের কাহিনী মনে পড়তেছে, যে এখানে প্রেত আছে, ভূত আছে, এগুলো শুনে। তো যাই হোক, এরকম এগোয়ে যেতে যেতে হঠাৎ দেখে দূরে, অনেক দূরে দেখা যাচ্ছে কি জানি আসতেছে, এদিকে আসতেছে। তো ভালো মতন দেখার চেষ্টা করলো সে, চলতে চলতে হঠাৎ দেখলো যে হ্যাঁ, আরও দৃষ্টিগোচর হলো মানে একটা গাড়ি আসতেছে, দুইটা ষাঁড় হেঁটে আসতেছে। দেখলো যে হ্যাঁ, 2 ষাঁড়ে টানা একটা গাড়ি, এবং সেটার পেছনে মাটির অনেক জিনিসপত্র, কোনো কুমার নিয়ে আসতেছে, কুমারের লোকজন। তো দেখলো যে হ্যাঁ, ওখানে 2 জন মানুষ বসা, ওই ষাঁড়ের গাড়ি টেনে ওই মাটির জিনিসপত্র বয়ে আনতেছে। তো তাকে দেখে তো তারা খুব অবাক, ওই ষাঁড়ের গাড়ির লোকজন, মানে জমিদার এখান থেকে যাচ্ছে, মানে তিনিও তো জমিদার আর কি। তো তাকে দেখে তাড়াতাড়ি
তাড়াতাড়ি তারা ওই যে করলো, মানে তাদের নমস্কার করলো হাত তুলে, এবং তিনিও তাদের হাত তুলে উত্তর দিলেন। তো তারপর তারা পার হয়ে গেল এক সময়, আর তিনিও যাচ্ছেন। তো তারা পার হয়ে যাওয়ার পর অনেকক্ষণ কিছুই দেখলেন না, তিনি চলছেন তো চলছেন, জঙ্গলের মধ্যে পাখির শব্দ, নীরবতার মধ্যে পোকামাকড়ের ডাক, এগুলো দেখতে দেখতে এক সময় তিনি বের হয়ে আসলেন আবার সেই ফসলের মাঠ। যাই হোক, চলতে চলতে এক সময় তিনি সেই তার বন্ধু বিকাশদের জমিদারি এলাকায় প্রবেশ করলেন, এবং সেখানেও তিনি বেশ ঘোড়া ছুটিয়ে চললেন, থামাইলেন না। তখন কিন্তু অলরেডি দুপুর গড়ায় গেছে, বিকেলের দিক হয়ে গেছে। তো চলতে চলতে চিন্তা করতেছেন যে আমি যে কিভাবে ফিরে আসবো, নাকি আমার আজকে থাকতেই হয়, এটা ভাবতেছেন তিনি। তো চলতে চলতে এক সময় তিনি বিকাশদের এসে চলে আসলেন বাড়িতে। তো তাকে দেখে তো বিকাশ খুব অবাক, এবং সে একা আসছে দেখে আরও অবাক। সে নিজেই দৌড়ে আসলো, এসে বললো কী অবস্থা। যাই হোক, তার ঘোড়া টোড়া রাখার ব্যবস্থা করলেন, তাকে নিয়ে গেলেন, যে খাওয়া দাওয়া হলো বেশি। তো খুব খুশি বিকাশ, খুব খুশি যে এরকম অলোক চলে আসছে। তো বলছে যে একা একা কেন আসলা, একা আসাটা তো ঠিক হয় নাই। হ্যাঁ, এরকম রাস্তায় কত বিপদ আপদ, মানে কি বিপদ আপদ, আমাদের তেমন কোনো শত্রু নাই, আর তোমাদেরও মনে হয় এখানে তেমন কোনো শত্রু নাই, তোমরা তো ভালোই এখানে চালাও, আর আমি তো তোমাদের গেস্ট, তো সুতরাং আমাকে সবাই ভালোই জানবে, খারাপ জানার কথা না। তো যাই হোক, তখন বিকাশ বলে যে আচ্ছা আসো আমরা আগে নাস্তা করি, তারপর তো চা নাস্তা খায় তারা। তারপরে বিকাশ বলে তুমি আজকে রাতে থেকে যাবে আমাদের এখানে। তো অলোক বলে যে না, রাতে থাকাটা সম্ভব হবে না, বিকাল গড়িয়ে যাওয়ার আগেই আমি রওনা দিয়ে দিব তোমাদের এখান থেকে। আমি আসলে বের হয়েছিলাম, আমার ভালো লাগতেছিল না, মনটা কেমন আনচান করতেছিল, অস্বস্তি লাগতেছিল। এই যে আসছি রাস্তা দিয়ে চলে আসছি একা একা, এটাই ভালো লাগতেছে। তো বিকাশ বলে যে না আসো, তোমাকে ওইটা ব্যবস্থা করবো, যাওয়ার সময় অসুবিধা নেই, থাকতে পারলে খুবই ভালো হতো, কিন্তু তুমি যেহেতু বলতেছো চলে যাবা, তো দেখি তোমাকে আমি লোক দিয়ে দিব তোমার যাওয়ার পথে। তো অলোক বলতেছে আচ্ছা অসুবিধা নেই, আগে সেটা দেখা যাবে, চলো। তো একটু হাঁটাহাঁটি করি। তো বিকাশ তাকে নিয়ে হাঁটতে বেরোলো, হাঁটতে হাঁটতে একে নিয়ে গেল তাকে, যেখানে সে নতুন দাবা খেলার একটা ওই যে শতরঞ্জ বলে সেটাকে, বড় একটা এরকম বড় শতরঞ্জি, যেখানে দাবার কোর্ট থাকে, ওটা বসেছে বড় বড় গুটি। তো ওগুলো নতুন আনাইছে, ওটা দেখালো, বলে দেখো কি সুন্দর কাঠের গুটিগুলা নতুন চকচক করতেছে। তো দেখলো, দেখে খুব খুশি, সে দাবা খেলতে বলতেছে আজকে তো সময় নেই, আজকে তো বেলা শেষ হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। বলে তাহলে তোমাকে আরেকটা সারপ্রাইজ দেখে আসো। তো অলোক বলে কি সারপ্রাইজ? বলে আর আসুই না। তো নিয়ে গেল তাকে হাঁটতে হাঁটতে তাদের যে মূল বাড়ির পেছনের দিকে, ওখানে কতগুলো ঘর আছে। তো একটা ঘরের কাছে গিয়ে বিকাশ তার লোককে বলল যে ভেতরে খবর দাও যে ছোট জমিদার বাবু আসছেন। তো খবর দেওয়ার পরে তাকে নিয়ে গেল আস্তে করে সাথে করে। তো অলোককে নিয়ে তিনি হেঁটে ঢুকলেন, দেখলেন একটা কামরা, বেশ বড়ই কামরাটা, বেশ ভালোই প্রশস্ত, এবং এটা মোটামুটি সুন্দর পরিষ্কার করে সাজানো, বেশ ফার্নিচার আছে ভেতরে। তো সেখানে ঢুকলো অলোক, ঢোকার পর দেখলো যে একটা জায়গায় একটা চৌকির মতো রাখা, মানে একটা বিছানা আর কি। তো সেটার উপরে একটা মহিলা বসা, মানে একটা মেয়ে মানুষ, বুঝতে পারছেন তিনি, মাথার মধ্যে কাপড় দিয়ে ঢেকে বসা, মানে মাথা ঢেকে রাখছে। তার পাশে কয়েকটা আরও মেয়ে মানুষ বসা, এবং তারা ওইভাবে মাথা ঢাকা না, কিন্তু তারাও কেমন জানি তার সামনে নিচু হয়ে আছে, এবং মাথা নিচু করে কি বলতেছে এরকম। তো বিকাশ অলোককে হাত দিয়ে বললো একটু চুপ থাকতে, এবং সামনে যেয়ে তাকে বলল যে আমার বন্ধুকে নিয়ে আসছি, ওর সম্পর্কে কিছু বলুন। তো ওই মহিলা মাথা একদিকে কাত করে রাখছিল, মানে মাথায় বড় ঘুমটা টানা, চেহারা তো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একটা মেয়ে মানুষ ঘুমটা টেনে বসে আছে, মাথা একদিকে কাত করে রাখছিল। তো বিকাশ এই কথাটা বলার সাথে সাথেই মহিলাটা মনে হলো মাথাটা সোজা করছে এরকম করে। তো সোজা করে এমনভাবে মাথাটা করলো, দেখে মনে হইতেছে অলোকের দিকে সরাসরি তাকায় আছে। তো অলোকের দিকে কিছুক্ষণ তাকায়, অলোকের অস্বস্তি লাগা শুরু করলো, গায়ে কাটা দিচ্ছে কেমন জানি, মানে পরিবেশটাই কেমন জানি, এবং ওই পাশের যে মহিলাগুলো ওগুলো জানি কি জানি মানে বিড়বিড় করে পড়তেছে, এটা তো অলোকের আরও অস্বস্তি লাগতেছে। তো মহিলা এরকম করে নিজের হাত ঝাড়া দিল। তো অলোক তাকায় দেখতেছে দুই হাত এরকম করে ঝাড়া দিচ্ছে, এবং তার হাতে চুড়ির মতো পরা, এগুলো শব্দ হচ্ছে। হাতগুলো দেখে মনে হচ্ছে বেশ বয়স্ক একটা মহিলার হাত, এরকম দুইটা ঝাড়ার সাথে সাথে কয়েকবার এরকম দুইটা হাত একসাথে বাড়ি দেওয়ার সাথে সাথে হাতের মধ্যে কোত্থেকে জানি গোলাপ ফুল আসলে এতগুলো, মনে হলো মানে সে বাতাস থেকে বের করছে একটা তোড়া গোলাপ ফুলের, এবং সে গোলাপ ফুলের তোড়াটা অলোকের দিকে বাড়ায় ধরে বলল খুব শিগগিরই তুমি বড় জমিদার হবা, খনখনা কণ্ঠ। এবং যেমনভাবে বলছে শুনে কিন্তু গায়ে একদম শিরশির করে উঠছে অলোকের। অলোক তাকায় দেখতেছে যে বিকাশের চোখও বড় বড় হয়ে গেছে শুনে, গোলাপগুলো দেখে এবং কথাটা শুনে। তো অলোক নিজের অজান্তেই হাত বাড়ায় দিছে গোলাপটা নিতে। সে তাকায়, তার কাছে মনে হচ্ছে মানে একটু আগে কিন্তু দেখছে বয়স্ক মহিলার হাত, এখন দেখতেছে খুব সুন্দর দুইটা হাত, কোনো তরুণীর যদি সুন্দর হাত থাকে সেরকম চুড়ি পরা সেরকম, এবং হাতের মধ্যে এরকম মেহেদির মতো দেয়া পুরো লাল, এরকম তার দিকে গোলাপের তোড়াটা বাড়ায় ধরছে। অলোক নিজের অজান্তেই গোলাপটা হাত দিয়ে ধরলো, মানে গোলাপের তোড়াটা, মানে ওখানে প্রায় 8-10টা গোলাপ ফুল আছে, ঘ্রাণ বেরোচ্ছে। অলোক ওই
ফুলের তোয়াটা ধরা শেষে তার মনে হচ্ছে সে একটা ইলেকট্রিক শক খাইছে শরীর, এরকম লাগছে তার কাছে। তো সে মানে নিয়ে কেমন যেন একটু অস্বস্তি ফিল করলো। তো বিকাশ বলল যে এই গোলাপ আপনি কোত্থেকে পেলেন? এরকম জাদুর গোলাপ নিয়ে কেন আমার অতিথিকে দিলেন? এটা তো ঠিক না, আপনি কোনো কিছু দেওয়ার থাকলে আমাকে আগে বলতেন, এভাবে দেওয়াটা ঠিক হয়নি আপনার। তো তখন ওই মহিলা হাসতেছে, হেসে বলতেছে কি ভুল হলে ক্ষমা করে দিয়েন হুজুর, বলে আবার সে মাথা নামায় রাখছে এবং হাসতেছে, খিলখিল শব্দ আসতেছে। তো বিকাশ বেশ কেন জানি মনে হলো একটু অপমানিত ফিল করলো। তো সে তাড়াতাড়ি অলোককে বললো যে চলো। তো বের হয়ে আসলো। তো বের হয়ে আসার পরে ওই ঘর থেকে বেরোনোর পরেই অলোকের কেমন জানি একটু লাগলো, মনে হলো যে একটা ঘোর কেটে যাচ্ছে। ঘোর এতক্ষণ মনে হয় সেটা ঘোরের মধ্যে ছিল। তো সে বিকাশকে বললো এটা কি ঘটনা, কি এটা কি ব্যাপার? তো বিকাশ বললো যে আর বলো না, কিছুদিন জাদু টোনা ডাকিনির উপরে বই পড়ছিলাম, বই নিয়ে একটু স্টাডি করছিলাম। তো সেইগুলো স্টাডি করতে করতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করছিলাম বিভিন্ন জিনিস দেখার জন্য। তো এই মহিলার সন্ধান পাইছিলাম, পরে যখন তাকে আনাইছি সে এখন এখানে এসে বিভিন্ন জিনিস দেখায়, বিভিন্ন জিনিস বলে, ভবিষ্যৎবাণী করে, অন্যরকম লাগে আর কি। তো আজকে মানে তো একদম অবাক করা কাণ্ড করলো। তোমাকে ফুলটা দিল কোত্থেকে দেখছো? বাতাস থেকে এনে দিল পুরা, আমি কিন্তু ফুলটা দেখি নাই আশেপাশে, কোনো কথা নাই, তোমাকে এনে দিল। তো তখন অলোক বলতেছে যে আমার কাছে একটু অবাক লাগলো যে আমার তো মনে ছিল যে মহিলা বৃদ্ধা, তো মহিলা যখন ফুলটা দিল হাত দুটা দেখলাম, দেখে মনে হলো যে একেবারেই তরুণী। তো তখন বিকাশ বলছে হ্যাঁ আমিও তো সেরকমই দেখলাম, আমার কাছে খুবই অন্যরকম লাগলো। এইরকম জিনিস কিন্তু সে এর আগে করে নাই, আজকে তুমি আসার পর করলো। তো তখন অলোক বললো যে যা ভাই আজকে চলে যাই, আমার আজকে আর সময় নাই, আমাকে যেতে হবে, অলরেডি তো বিকাল পড়ে যাচ্ছে দেখো। তো বিকাশ বললো যে আমি তোমার সাথে লোক দিয়ে দিই, দুইজন একেবারে তোমার ওখানে পৌঁছে দিবে, তোমার ওখানে থাকবে রাতে এবং তারপর তারা চলে আসবে। তো অলোক বলতেছে তার আর প্রয়োজন নাই, আমি যেহেতু আসতে পারছি আমি যেতেও পারবো একা, কোনো অসুবিধা নেই, একটু অন্ধকার হয়ে গেলেই বাকি। তো বিকাশ বলছে না সেটা তার হয় না, তুমি আসো আগে আমার ইসে আসো, বৈঠকখানে আসো, ওখান থেকে আমি মানুষ ঠিক করে দিচ্ছি, ওরা যাবে তোমার সাথে। তো যাই হোক তারা আসলো, অলোক আর বিকাশ তাদের বৈঠকখানে। ওখানে বসতে বসতেই দেখলো যে তাদের একজন লোক অলোকের ঘোড়াটাকে নিয়ে আসছে তৈরি করে, ওইটাকে খাওয়া দাওয়া রেডি করে রাখছিল। তো ওইটা আসছে, অলোক নেমে আসলো ওখান থেকে এবং দেখলো একটু পরে দুইজন লোকও আসছে ঘোড়ায় করে, বিকাশের লোক, তারা এসে দাঁড়াইছে। তো অলোক তার ঘোড়ার কাছে যেতেই দেখলো ঘোড়া খানিকটা অসহিষ্ণু হয়ে গেছে তাকে দেখে, মানে সে কিন্তু তার মালিকের সাথে খুব ভালো টিউন্ড, কিন্তু এইবার সে অলোককে দেখে জানি কেমন করতেছে, ছটফট করতেছে কেমন জানি। তো অলোক মানে তাকে ঘাড়ে হাত বুলাই দিল, কিন্তু দেখলো যে না তার মানে ঠিক হচ্ছে না, ছটফট করতেছে। তো সে আর কিছু না করে অগত্যা ঘোড়ায় উঠে বসলো এবং তার হাতে সেই গোলাপের তোড়াটা আছে। গোলাপের তোড়াটা বেশ সুন্দর, তার কাছে বেশ ভালো লাগছে, এটা ফেলতে পারতেছে না সে, বা রেখেও যেতে পারতেছে না, খুব সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে, কেন জানি তার একটা আকর্ষণ হয়ে গেছে ওর প্রতি। আর ঘোড়াটা মনে হচ্ছে একটা অস্বস্তি ফিল করছে, সে যে গোলাপের তোড়াটা হাতে নিয়েছে সেটা যে সে এরকম নাকের কাছে নিল, ঘোড়াটা মনে হলো আরও অস্বস্তি ফিল করতেছে, কেমন ঘড়ঘড় করতেছে। তো যাই হোক বিকাশও একটু অবাক হয়ে তাকালো ঘোড়ার আচরণ দেখে। তারপর অলোক বললো আচ্ছা ঠিক আছে বন্ধু, বিদায় নিচ্ছি, দেখা হবে বলে রওনা দিয়ে দিল। তো বিকাশও হাত নাড়লো, চলা শুরু করলো ঘোড়া। তাদের ঘোড়া চলছে ফিরতি পথ ধরে, আগে চলছে অলোক এবং তার পেছনেই সেই দুইজন ঘোড়সওয়ার যারা বিকাশের লোক। তো বেলা কিন্তু পড়ে যাচ্ছে, সূর্য ডুবুডুবু করতেছে এবং দেখা যাচ্ছে যে জঙ্গলের গাছপালার মাথায় সূর্য ডুবে যাচ্ছে, নেমে যাচ্ছে। তো ওই দুইজন নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলতেছে, তো সব কথাগুলো বুঝতেছে না অলোক, আর সে তো তাদের সাথে আসলে গল্প করার মতো না, বা কি গল্প করবে সেরকম কোনো সাবজেক্টও নাই তার কথা বলার, যদিও সে বেশ ওপেন মাইন্ডেড মানুষ, কথা বলতে কোনো সমস্যা নাই তার। যাই হোক সূর্য এরকম নামতে নামতে গাছপালার আড়ালে চলে গেল এবং তখনই তারা ওই জঙ্গলের দিকে ঢোকা শুরু করলো। গাছপালা মানে বাড়তেছে দুই পাশে। তো একসময় গাছপালা বাড়তে বাড়তে বেশ ডেন্সড হয়ে গেল এবং এখন আর দিনের আলো দেখা যাচ্ছে না, অন্ধকার আলো আধারি, মানে হালকা আলো আছে গাছের ফাঁক দিয়ে আসে, আর বাকি জায়গাটা অন্ধকার কিন্তু এর মধ্যে দিয়ে চলতেছে। এবং এই যে বিকেলের সময় যে এক ধরনের পোকার ডাক এগুলো শুরু হয়ে গেছে জঙ্গলের মধ্যে। তো পেছনে দুজন বলল অলোককে যে হুজুর আমরা কি লণ্ঠন জানবো? তাদের ঘোড়ার মধ্যে লণ্ঠনের জ্বালানোর মতো ব্যবস্থা আছে, ঝোলানোর। তো অলোক বলল জ্বালাও, যদি সম্ভব হয় জ্বালিয়ে নাও। তো তখন তিনিও থামলেন আর ওই দুজন নেমে লণ্ঠন জ্বালানো ঘোড়ায়। তো তখন তারা আস্তে করে ঘোড়া সামনে এনে বলল যে হুজুর আমরা একজন সামনে থাকি একজন পেছনে থাকি। তা অলোক বলল, অলোকের কাছে কেমন একটু অস্বস্তি লাগে ব্যাপারটা, সে বলল তোমরা দুজনই সামনে চলে যাও, আমি তোমাদের পেছনে পেছনে আসতেছি, কোনো অসুবিধা নেই, তোমাদের এই লণ্ঠনের আলোয় আমি পথটা দেখতে পাবো, কোনো সমস্যা হবে না। তো তারা দুইজন লণ্ঠন জেলে নিল, ঘোড়ার দুই পাশে এরকম ঝুলানো এরকম লণ্ঠনের মতো, সেগুলো জেলে তারা সামনে চলে গেল দুইজনই, এবং মানে মোটামুটি একটা ক্লোজ ডিস্টেন্স রাখলো
অলোকের সাথে, আর অলোকও তাদের ফলো করে করে পেছনে যাচ্ছে। এই লণ্ঠনের আলো, হালকা আলো পড়তেছে বনের মধ্যে, অন্ধকার, এবং ওই যে আলো, ওই আশেপাশের যে আকাশের আলো ছিল ওইটা অনেকটা প্রায় নিভে গেছে এরকম, সেটা প্রায় নিভে গেছে। এই লণ্ঠনের আলো যতটুকু যাচ্ছে ততটুকু রাস্তা দেখা যাচ্ছে, আর অলোক ওই আলো দেখে দেখে তাদের সাথে সাথে চলতেছে। তার হাতে সেই গোলাপের সেই ইটা আছে এখনো, সেই তাকে যে তোড়া দিছে গোলাপের, সেখান থেকে একটা ঘ্রাণ ছুটতেছে, এবং ঘ্রাণটা কেমন যে নেশা ধারানো, মনে হচ্ছে অলোকের মাঝে মাঝে মাথা ধরে যাচ্ছে এরকম। তো এই অবস্থায় চলতে চলতে অনেক দূর তারা চলে আসছে। এখন অলোক ওদের সাথে তার কথা বলে না, তারাও দেখতেছে নিচু স্বরে আগে কথা বলতেছিল, এখন আর বলতেছে না, তারা চুপচাপ এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে তারা কেন যেন ভীত। আর অন্ধকার যত বাড়তেছে মনে হচ্ছে বনের মধ্যে নিশাচর যে পোকা মাকড় এগুলোর ডাকগুলা বেড়ে যাচ্ছে বেশ। তো বেশ খানিকটা চলার পর হঠাৎ করে দূর থেকে একটা ডাক শোনা গেল, কেমন জানি একটা ডাক, অদ্ভুত ডাক। এই ডাকের সাথে অলোক পরিচিত না। দেখলো, অলোক খেয়াল করলো যে সামনের দুইজন বেশ অবাক হয়ে দুজনের দিকে তাকালো, মনে হয় বেশ ভীত, চেহারা পাংশু হয়ে গেছে এরকম। তো তারপরও তারা কিছু বলা চলতেছে। তো অলোক বুঝতে পারলো তাদের হাত কাঁপতেছে হালকা হালকা। এরপর আবার ওই ডাকটা শুনলো, এবার একটু ঘুরে আসছে এদিক দিয়ে। তো বুঝলো যে তারা বেশ ভয় পেয়ে গেছে, এবং খুব অবাক করা কাণ্ড যে অলোক দেখলো তাদের ঘোড়াগুলা কেমন যেন অস্থির, তার নিজের ঘোড়াও কেমন অস্থির হয়ে গেছে, কেমন জানি জোরে জোরে শ্বাস ফেলতেছে, কেমন করতেছে। তো অলোক তার ঘোড়ার পিঠে হাত রাখলো, একটু শান্ত করার চেষ্টা করলো, এবং ওই দুজনও, অলোক বুঝতে পারছে যে এরা কাঁপতেছে ভয়, এরা যেতে চাচ্ছে না সামনে। মানে অলোক যদি না থাকতো তাদের পেছনে, তাহলে তারা হয়তো এখান থেকে চলে যেত, সামনে আর বাড়তো না। তো এই অবস্থায় দূরে একটা চিৎকারের মতো শব্দ শোনা গেল, একদম তীক্ষ্ণ একটা চিৎকার। এই চিৎকারের শব্দটা মনে হচ্ছে মানুষ যদি চিৎকার করে কোনোভাবে সেরকমই। তো অলোকের কাছেও কেমন যেন বুকের মধ্যে কাঁপন ধরলো চিৎকারটা শুনে। তো দেখলো যে সামনের দুইজন লিটারেলি মনে হচ্ছে কাঁপতেছে, এরকম লাগলো তার কাছে, যে এই দুইজন লোক তাকে অ্যাকম্পানি করে নিয়ে যাচ্ছে, তারা মনে হয় কাঁপতেছে। আর এই সময় আস্তে আস্তে কুয়াশা ছাওয়া শুরু করলো গাছপালার ফাঁক দিয়ে। এই মানে পুরো সিনারিওটাই বেশ ভয়ঙ্কর। আর ওই দুজন যারা বসে আছে ওরা দুইজন মনে হচ্ছে ভয়ে পাংশু হয়ে যাচ্ছে। তো অলোক চিন্তা করলো ওদের একটু সাহস দেওয়া দরকার। অলোক একটু সামনে চলে আসলো, এসে বললো যে কি কোনো সমস্যা, তোমরা ভয় পাচ্ছ কোনো কারণে? বলে না হুজুর, এগুলো একটু অন্যরকম, মানে এখন আমরা যেরকম দেখতেছি গাছপালার মধ্যে জঙ্গলের রাস্তা এরকম থাকে না, মানে এরকম কুয়াশাচ্ছন্ন হয়ে যায় না হঠাৎ। আর ওই যে চিৎকার শুনছেন, চিৎকারটা আসলে আমাদের এখানে বলে যে এখানকার প্রেত যদি ডাকে জঙ্গলে সেরকম। তো তখন অলোক হেসে দেয়, হেসে দিয়ে বলে কি যে এরকম কিছু না, চলো তোমরা, এটা কোনো প্রাণী হবে ডাকতেছে এরকম। তো যাই হোক, তাদেরকে একটু মানে শান্ত করার চেষ্টা করছে অলোক। এর মধ্যে দেখলো যে কুয়াশা আরও ভারী হয়ে যাচ্ছে, বেশ ভারী হচ্ছে। চলতে চলতে বেশ সামনে আসার পর দেখলো যে কুয়াশায় সামনের কিছুই দেখা যাচ্ছে না। তাদের যে লণ্ঠনের আলো বেশ খানিকটা মানে জায়গা কেমন জানি লালচে করে ফেলছে, আর তারপর কিছু দেখা যাচ্ছে না, সামনে তো দেখাই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো চলতে চলতে হঠাৎ তারা একটা জায়গায় আসলো, ওইখানে উপরের মানে আকাশটা একটু ফাঁকা বের হয়েছে, সেখান থেকে হালকা চাঁদের আলো পড়ছে। ওইখানে হঠাৎ করে অলোক দেখলো যে সামনে কেউ একজন বসে আছে দূরে, রাস্তার উপরে বসা, মনে হচ্ছে যে সাদা রঙের কিছু একটা বসা। তো সামনের যে ঘোড়সওয়ার দুজন ছিল ওরা বেশ ভয় পেয়ে গেছে, কিন্তু চলতে চলতে আর একটু সামনে চলে গেছে। চলতে চলতে যখন আরেকটু সামনে আসে তখন দেখলো সামনে একটা মহিলা বসা মনে হচ্ছে। অলোকের কাছে মনে হলো সে যে ওই যে মহিলাটাকে বসা দেখছিল বিকাশের ওখানে, সেই মহিলাটা এখানে বসা, এবং ওই জায়গায় কুয়াশাটা খানিকটা মানে ফিকে হয়ে গেছে, এবং ওই যে তার যে ঘুমটা দিয়ে ঢেকে রাখছে মাথা সেরকম। তো ওই ঘোড়সওয়ার দুইজন ওই মহিলাটাকে বসা দেখেই তাদের ঘোড়াগুলোর দুই পা উঠায় দিল একদম, এবং ভেসা রব করলো, মানে চি করে ডাক দিল। ডাক দিয়ে দুইটা ঘোড়া ছেড়ে দৌড় দিল, মনে হলো যে ঘুরে দুই পাশের দিকে বের হয়ে গেল। অলোক একটু অবাক হয়ে গেছে, অলোকের ঘোড়াও কিন্তু বেশ মাথা নাড়া শুরু করলো এবং পা খোটা শুরু করলো, আর সামনে যাবে না সে, সেরকম করতেছে। তো অলোক অবাক হয়ে গেল যে ব্যাপারটা কি। অলোক তার ঘোড়াকে শান্ত হতে বলতেছে, এবং ওই দুজনের দিকে তাকায় দেখলো যে তারা দুজন নাই, ছুটে চলে যাচ্ছে, তাদের ঘোড়ার খুরের শব্দ পাওয়া যাচ্ছে, এবং আলো ধীরে ধীরে তাকে ছেড়ে চলে যাচ্ছে। যেহেতু লণ্ঠনগুলা ওই ঘোড়ায় ছিল, সে অন্ধকারের মধ্যে পড়ে গেছে। ওই ফাঁকা জায়গাটার মধ্যে যতটুকু চাঁদের আলো আছে যতটুকু দেখা যাচ্ছে, মহিলাটাকে সে দেখতে পাচ্ছে যে মহিলাটা ওখানে বসে আছে চাঁদের আলোতে হালকা, এবং সেই সাদা রঙের কাপড় পরা, মাথাটা ঢাকা অনেকখানি। আর তার ঘোড়া মানে অন্যরকম আচরণ করতেছে, মানে একদম পা
ছুটতেছে, মনে হচ্ছে সে ফেলে দিবে এক সময় ঝাড়া দিয়ে। অলোকের মাঝে ফিল হচ্ছে, কারণ সে তো তার ঘোড়াকে চেনে, মনে হচ্ছে অলোককে সে ফেলে দিবে পিঠ থেকে, এরকম একটা অবস্থা। তো অলোক হঠাৎ করে তার হাতের এই গোলাপ ফুলগুলোর দিকে তার নজর আসলো, যে মনে হলো যে এটা থেকে বেশ তীক্ষ্ণ ঘ্রাণ বেরোতেছে। সে কি করবে, সে তাকায় দেখলো যে গোলাপগুলো এই ছাদের আলোতে লাল থেকে কালো হয়ে গেল, মানে কালচে হয়ে গেল, এবং মনে হলো মারা গেলে যেরকম হয়, ফুলগুলো যেমন কয়েকদিন ফুলদানিতে রাখলে যেরকম মারা যায়, সেভাবে এরকম করে নেতায় গেল একসাথে। এবং তখন মনে হলো যে সামনের মহিলাটা হাসলো, কেক 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 করে একটা হাসি দিল। তো অলোক রাগের চোটে ফুলের তোড়াটা ছুঁড়ে মারলো ওইদিকে, তো ওইটা মাটিতে ছাপ করে পড়লো, আর তার ঘোড়াটা প্রচণ্ড শব্দে চিহি করে 2 পা উঁচা করে তাকে ফেলে দিল পিঠের থেকে। অলোক ঘোড়া থেকে পড়ে গেল এবং সে বুঝতে পারলো না কয়েক সেকেন্ডের মধ্যে সে পড়ছে। সে ভালো ঘোড়া চালায়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে। তো ঘোড়ার পিঠ থেকে সে যখন পড়ে গেছে, পড়ে যে সে বোঝার চেষ্টা করতেছে যে আমি কোথায় পড়লাম, সে তাকায় দেখতেছে তার ঘোড়া ছুটে একদিকে চলে গেল, আর সামনে ওই মহিলা উঠে দাঁড়াইছে, তার হাতের মধ্যে কিছু একটা এরকম, সে বুঝতে পারছে না এটা কি। দেখে অনেকটা মনে হচ্ছে কোনো বেল যদি থাকে, বেল, সেরকম বেলের মতো। তো সে বেলটা নিয়ে ছুঁড়ে মারলো মাটিতে প্রচণ্ড জোরে। বেলটা ঠাস করে ফুটলো এবং একটা ধোঁয়া বেরোলো মনে চারিদিকে। অলোক কিন্তু দেখতেছে, এবং ধোঁয়াটা চারিদিকে আচ্ছন্ন করে ফেলছে, এবং ধোঁয়াটা বিশেষ করে অলোককে আচ্ছন্ন করে ফেলছে। অলোককে যখন বেশি করে আচ্ছন্ন করে ফেললো, অলোক হঠাৎ করে মনে হলো সে ধোঁয়ার অতলে হারায় যাচ্ছে, সে তার জ্ঞান আর থাকতেছে না, মানে সে আর সেন্সে নাই। তো অলোক জ্ঞান হারায় ফেললো সেখানে। অনেকক্ষণ পর নাকি অলোকের জ্ঞান ফিরছে। তো তখন সে নিজেকে আবিষ্কার করছে সে একটা গুহার মধ্যে, সে বুঝতেছে সেটা গুহার মধ্যে, এবং সেই গুহার মধ্যে কোথাও মশাল জ্বলতেছে, সেই মশালের আলো দেয়ালের মধ্যে কাঁপতেছে। আর সে ফিল করলো যে সে এক জায়গায় পড়ে আছে, একটা কর্নারে পড়ে আছে, হাত পা নাড়াতে পারতেছে, অনেক ব্যথা করতেছে এরকম। তো সে কোনো মতে কষ্ট করে উঠলো, মানে হাঁচড়ায় পাঁচড়ায় উঠলো, উঠে বসে সামনে যেয়ে দেখে যে ওই মহিলা ওরকম মাথায় কাপড় দেয়া এবং সামনে একটা অগ্নিকুণ্ড জ্বলতেছে, সেটার মধ্যে সে কিছু ফেলতেছে ওইখানে। তো অলোক ছোটবেলার থেকে এইসব ঘটনা শুনছে যে এরকম জাদুবিদ্যা চর্চা করে ডাইনিরা, তো সে পুরা মিল পেল ব্যাপারটার সাথে, যে এরকম একটা ডাইনি, সে আগুনের মধ্যে কিছু ফেলতেছে, এবং যতবার সে ওই ফেলতেছে ততবার সেই অগ্নিশিখা দাউ দাউ করে বেড়ে যাচ্ছে। তো অলোককে উঠে তাকাতে দেখে ওই মহিলা হেসে দিল, আবার খিক 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 করে হাসতেছে। তো অলোক কাঁপতেছে, অলোক বলছে আপনি কে, আমাকে কেন আসছেন এখানে, এটা বলতেছে। তখন ওই মহিলা আস্তে করে তার ঘোমটা সরালো। অলোক প্রথম স্টেজে দেখছিল একটা বয়স্ক মহিলা, কিন্তু পরবর্তী চোখের পাতা ফেলার আগে সে দেখলো অপরূপ সুন্দরী একটা মেয়ে দাঁড়ায় আছে। তো সে বলতেছে কেন, তোমাকে এনে ভুল করছি এখানে। তো অলোক কেমন জানি মানে ইসে চলে গেল, একটা মানে আবার ঘোরের মধ্যে ঢুকে গেল, সে কোনো উত্তর দিতে পারতেছে না। এই সময় মহিলাটা কিছু একটা নিয়ে ছুঁড়ে মারলো আগুনে, এবং সেখান থেকে একটা ধোঁয়ার মতো কুণ্ডলি বেরোলো, এবং কেন জানি মনে হলো যে মহিলাটাই সে ধোঁয়ার সাথে মিলে গেল। এটা অলোক নিজে ওইভাবে দেখছিল, মহিলাটাই ধোঁয়ার সাথে মিলে গেল, এবং সেই ধোঁয়াটা এসে অলোকের গায়ের মধ্যে বাড়ি মারলো। কয়েক সেকেন্ড অলোক অন্যরকম ফিল করলো, মনে হলো যে তার শরীরের ভেতর থেকে কেমন জানি একটা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এরকম লাগছে তার কাছে। 2 সেকেন্ড সে ওরকম ছিল, তারপর সে জ্ঞান হারায় ফেললো। তো তারপর যখন অলোকের জ্ঞান ফিরছে, সে দেখতেছে সে একটা গুহার, এরকম একটা গুহার গেটের কাছে, মানে একটা গুহার মুখের কাছে পড়ে আছে, পেছনে অন্ধকার, কটু একটা কেমন গন্ধ আসতেছে, আর সে বাইরে তাকায় দেখতেছে তার ঘোড়াটা দাঁড়ায় আছে। তো সে আস্তে আস্তে হেঁটে হেঁটে কষ্ট করে ঘোড়ার কাছে গেল উঠে, এবং ঘোড়াটা তাকে নেওয়ার জন্য রেডি, সেরকম শব্দ করতেছে। তো ঘোড়ার পিঠে উঠলো সে, এবং ঘোড়া ছুট লাগালো নিজের থেকে। অলোক বসে আছে এবং ঘোড়া ছুটছে, এবং খুব দুর্বার গতিতে ঘোড়া ছুটতেছে। সে ঘোড়ার পিঠের মধ্যে হাত দিয়ে বুঝতে পারলো যে ঘোড়ার শরীর আগের থেকে বেশি উষ্ণ, গরম কেমন জানি, এবং ঘোড়া ঘড়ঘড় ঘড়ঘড় করতেছে। তো অলোক তাকায় দেখলো তার ঘোড়ার চোখটা, কালো চোখটা কেমন জানি কালোর মধ্যে চকচক করতেছে, এবং সে তার কাছে মনে হলো সে ঘোড়ার হৃদস্পন্দন বুঝতে পারতেছে। তার মধ্যে নিজের, অলোক বুঝতে পারতেছে তার নিজের মধ্যে আরেকটা সত্তা আছে, এবং সে নিজে সব ভাবতেছে না, মানে নিজে একাই ভাবতেছে না, সে অন্য কোনো ভাবনাও ভাবতেছে, মানে তার মধ্যে আরেকটা সত্তা, আরেকজনের সত্তা সে উপলব্ধি করতে পারতেছে। যাই হোক, অলোকের ঘোড়া তাকে ছুটায় একসময় তাদের প্রাসাদে নিয়ে আসলো, মানে তাদের যে বিল্ডিং, সেটা এই যে বড় ফসলের মাঠ, জঙ্গল পার হয়ে, সব পার হয়ে তাদের বাসায় নিয়ে আসলো। তো সে তাদের প্রাসাদে এসে দেখতেছে তাদের বাসা, মানে প্রাসাদের মধ্যে আলো জ্বলতেছে বেশ, এবং মনে হচ্ছে খুব সবাই খুব ওয়ারিড, মানে বেশ একটা এখানে জ্বলতেছে আর কি, কথাবার্তা, মানুষের মধ্যে একটা ব্যস্ততা। তো অলোকের ঘোড়া আসতে দেখে দেখালো যে কয়েকজন খুব হয়ে গেল, তারা দৌড় দিয়ে ভিতরে চলে গেল, অলোকের বাবাকে খবর দিবে মনে হয়। তো অলোক ঘোড়া রাখলো, ঘোড়া রেখে সে নামলো। সে নিজের ভিতরে খুব একটা স্ট্রেংথ
খুব একটা শক্তি ফিল করছে, স্ট্রেংথ, মনে হচ্ছে সে খুব শক্তিশালী এবং খুব রাগ, জিদ এবং অহংকার তার ভেতরে সে নিজে ফিল করতেছে। তার মনে হচ্ছে তার অনেক অহংকার, তার অনেক রাগ, সবাই অনেক ক্ষুদ্র তার সামনে। এইভাবে সে ফিল করতে করতে হেঁটে ঢুকছে খুব অদ্ভুতভাবে, সে তাদের মূল যে প্রাসাদে ঢুকলো। তো তার বাবা দেখলো যে সে যে দৌড়ে আসতেছে দোতলার ওদিক দিয়ে, বলতেছে কি হয়েছে, তুমি এত এত লেট করলা, কি ব্যাপার, তুমি একলা আসছো, ওখানকার ভিকাসটা তোমার সাথে কাউকে দেয় নাই, তোমাকে লোক দিয়ে পাঠায় নাই? সে বলছে সে নিজে অবাক, তার বাবাকে বলছে আপনি এত চিন্তা করেন কেন, আমি বড় হয়েছি না, আমি তো এখন সব পারি, বিকাশ নিজে যদি তার জমিদারি চালাইতে পারে আমিও পারি, এখানে কোনো সমস্যা নাই, আর আমাকে লোক দিয়েছিল আমি তাদেরকে ফেরত পাঠাই দিছি। তো নিজেই আবার চিন্তা করলো যে সে একটা মিথ্যে কথা বললো, আর নিজেই চিন্তা করতেছে তার মাঝখানের যে স্মৃতিগুলো সেগুলো আমাদের ধূসর হয়ে গেছে। তো সে নিজে কিন্তু একটা মিথ্যা কথা বলছে, সে বুঝতে পারতেছে কেন বললো সেটাও সে বুঝতেছে না। তো তখন জমিদার সাহেব একটু লাভসেট হলো, তার ছেলের এরকম আচরণ সে দেখে নাই, বলছে কি তুমি ঠিক আছো? তো তিনি বলছে হ্যাঁ আমি ঠিক আছে, অসুবিধা নাই, চিন্তা করো না। তাই বলে সে হেঁটে চলে গেল ওইখান থেকে, তার ঘরে গেল এবং সে একটা দীর্ঘ ঘুম দিছে অলোক, দীর্ঘ ঘুম, এবং ঘুমের মধ্যে অনেক কিছু স্বপ্নে দেখছে সে। এই স্বপ্নের মধ্যে সেই মূল মানুষটাই তার আশেপাশে আসা যাওয়া করছে, যে সেটা হচ্ছে সেই বিকাশের ওখানে দেখা সেই মানে সেই জাদুকর মহিলাটা, মানে ডাইনি সেটাই, এবং তার সাথে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, তার সাথে বন্ধুর মতো আচরণ করতেছে, তার রুমে বসা, এরকম অনেক কিছু স্বপ্নে দেখছে সে। তো পরদিন ঘুম থেকে ওঠার পর থেকে অলোক নিজের মধ্যে একটা পরিবর্তন ফিল করা শুরু করে। তার নিজের কাছে নিজেকে অনেক শক্তিশালী মনে হয় যে সে খুব শক্তিশালী, সবাই তার থেকে খুব ছোট, এবং নিজের মধ্যে অনেক অহংকার বোধ করতে থাকে সে, এবং তার কাছে মনে হয় সে সব কিছু পারবে। তার মনে হয় তাকে খুব ডিপ্রেসড করে রাখা হয়েছে। তো সে ঘুম থেকে উঠেই মানে দিনের বেলায় হেঁটে তার বাবার কাছে যায়, যে বলে যে আমাকে আপনি এখানের দায়িত্ব দেন না কেন, আপনি আমাকে দায়িত্ব দিবেন, আমি দায়িত্ব নিব, আমি তো জমিদার পরবর্তী। তো তার বাবা অবাক হয় যে ছেলে তো এরকম বলতো না কখনো। তো তার বাবা বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সব কিছুতে আস্তে আস্তে শেখানোর চেষ্টা শুরু করবো। তখন অলোক বলে যে না, আস্তে আস্তে না, সব আমাকে এখনই শেখাবেন, আমাকে আজকের থেকে বসাবেন, এরকম বলে। তো তার বাবা তার উপর রাগ করে বলে যে তুমি অতিরিক্ত করতেছো, এরকমভাবে তোমার এই অ্যাপ্রোচ আমি চাই না, তুমি আমার সামনে থেকে যাও, বলে তাকে সরায় দেন। তো সে যখন সরে যায়, অলোক মানে সে ফিল করে যে তার বাবা তাকে মানে দায়িত্ব দিতে চাচ্ছে না, অলোক এটা ফিল করে, এবং সে নাকি মনে মনে তার বাবার উপরে অনেক রাগ হয়ে যায় এবং রাগটা বাড়তে থাকে। তো মানে খুব সে ক্ষুব্ধ হতে থাকে, এবং তার ভিতরে, তার বুকের ভেতরে কেমন যেন একটা ক্ষুব্ধ ভাব তৈরি হয়। তো সারাদিনই সে এটা নিয়ে ভাবতে থাকে, সে কিভাবে এখানকার রাজত্ব পাবে, এখানকার জমিদারের মূল দায়িত্ব সে পাবে, এটা নিয়ে সে ভাবতে থাকে, এবং সে সারা বাড়ির মধ্যে ছটফট করতে থাকে, এদিক যায় ওদিক যায়, তো এরকম করতে থাকে। সন্ধ্যার পরে সে হাঁটতে হাঁটতে তাদের একদম পেছনের দিকের যে বিল্ডিংটা সেখানে চলে যায়। তো ওই জায়গাতে সাধারণত তাদের ওই তার বাবা বিচার আচার এগুলো বসাইতো, ওখানে বিচার আচার হতো আর কি। তো ওখান থেকে হাঁটতেছে, হঠাৎ করে সে শব্দ পায় যে ওই যে তাদের যে ওখানকার যে বিচারালয়ের যে মূল কামরাটা, তার পাশে ছপ 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 করে নুপুরের শব্দ হচ্ছে। তো সে ওখানে হেঁটে যায়, কিসের শব্দ, তো দেখে হাসি, মানে কেউ একজন হাসতেছে, মেয়েলি কণ্ঠে হাসতেছে, এবং মনে হচ্ছে তার সাথে দুষ্টুমি করতেছে। তো সে চিন্তা করে কে, হেঁটে হেঁটে যায়, কোন নারী, তাদের এখানে এরকম কোনো মেয়ে থাকার কথা না। তো সে হাঁটতে হাঁটতে ওই হাসির শব্দ ধরে ধরে যায়। তো ওই পাশে একটা শাস্তি দেওয়ার ঘর ছিল, তার বাবা সেখানে শাস্তি দিত, মানে যারা এখানে বিচারে দোষী প্রমাণিত হতো তাদেরকে শাস্তি দেওয়া হতো, এখানে সব রকম শাস্তিরই ব্যবস্থা ছিল আর কি। তো সেই শাস্তির যে ঘরটা, সেটার কাছে এসে শব্দ পায় যে ওইটার ভেতর থেকে হাসতেছে কোনো নারী কণ্ঠ। তো অলোক আস্তে আস্তে হেঁটে যায়, গিয়ে দরজা হালকা চাপ দেয়া, দরজাটা খুলে যায়। তো দরজা খোলার পরে অলোকের কাছে মনে হয় ওই ঘরের ভেতরে আর কারো প্রেজেন্স আছে। তো এটা তার কাছে কেমন যেন লাগতে থাকে, এবং সে কিন্তু নিজেই এটা ফিল করতে পারে যে মনে হচ্ছে যে কি একজন এখানে আছে এবং তার খুব পরিচিত এরকম মনে হয়। তখন সে ঘরের কর্নার থেকে একটা কণ্ঠ শুনতে পায়, একদম সেই কণ্ঠ, যেই কণ্ঠটা সে শুনছিল বিকাশের ওখানে, সেই যে জাদুকর নারীর কণ্ঠটা, এবং তার কাছে মনে হয় যে কণ্ঠটা খুব মধুর। তাকে বলতেছে যে তুমি যা চাচ্ছ তা তো পাচ্ছ না, তুমি কি তা পেতে চাও? তো তখন মানে অলোকের কাছে অন্যরকম লাগা শুরু করে, সে মনে হচ্ছে ক্রুদ্ধ হচ্ছে আবার ভেতরে ভেতরে, মানে তার ভেতরের যে পার্সোনালিটি এটা চেঞ্জ হয়ে গেছে। তো সে বলে অবশ্যই চাই, কিভাবে পাবো? তো তখন ওই পাশ থেকে বলে যে আমি যা বলি তাই করো। তো তখন বলে কি করতে হবে? বলে তখন ওই যে কণ্ঠটা ওখান থেকে তাকে কিছু কথা বলে, ফিস 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 করে তার কানের কাছে কিছু কথা বলে। এই কথাগুলো মনে হচ্ছে একদম তার কানে কানে বলতেছে, ফিস ফিস করে, এবং অলোক এদিক ওদিক করে মাথা নাড়ে, সে বোঝার চেষ্টা করে। তার কাছে ওই কণ্ঠস্বরের যে ফিসফিসানিগুলা তার মাথার মধ্যে গেঁথে যায় একদম।
তো যেটা ছিল তাকে একটা রিচুয়াল করতে বলে। সেই রিচুয়াল করলে তার কাছে সব ক্ষমতা আসবে এবং এই রিচুয়ালটা করতে হবে এই ঘরেই। আর এই রিচুয়াল যদি সে একাধিকবার করতে পারে তার ক্ষমতা একাধিক গুণ বেড়ে যাবে। এগুলো তাকে ফিসফিস করে কানে কাছে বলে এবং অলোকের কাছে মনে হয় তার মনের মধ্যে বেশ একটা প্রশান্তি তৈরি হচ্ছে, একটা খুশি তৈরি হচ্ছে, মানে সে মনে হচ্ছে আনন্দে ফেটে পড়তেছে, এরকম লাগতে থাকে। সে নিজেই মনের আরেক অংশে অবাক হয় যে সে কিভাবে এই কথা শুনে খুশি হচ্ছে, নিজেই নিজের কাছে বিস্মিত হয়, আবার সেটা শুনে আনন্দও পাচ্ছে। যাই হোক, সেই নারী কণ্ঠ তাকে বলে দেয়, আমাকে খুঁজতে হলে সবসময় এখানে এসে খুঁজবা, আমাকে খুঁজলেই পাবা, আর তুমি তাড়াতাড়ি তোমার রিচুয়ালের প্রস্তুতি গ্রহণ করো। অলোক ওখান থেকে হেঁটে বের হয়ে যায়, তার মুখে হাসি এবং কেমন জানি সে নিজের ভিতরে ফিল করতেছে যে সে অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, এরপরে অলোক কয়দিন খুব অন্যরকম আচরণ শুরু করে। মানুষের সাথে যেমন সদাচারী ছিল সেটা তার চলে যায়, সে খারাপ আচরণ শুরু করে। দেখা যায় ছোটোখাটো কারণে সে যে কোনো একজন মানুষের একটা অপরাধ বা তার সামনে দিয়ে যাওয়ার সময় কোনো একটু শিষ্টাচারের বাইরে থাকলে বা তাকে খুব একটা নোটিস না করলে সে তাদেরকে চরম শাস্তি দিত এবং ওই ঘরে পাঠাই দিত। তাদের যে ওখানে যে তার যে লোকজন ছিল তাদের যে বলতে শাস্তি দিত এবং পরবর্তী কয়েকদিন সে নিজে হাতে শাস্তি দেওয়া শুরু করলো। আর এই ব্যাপারগুলা তার বাবার কানে গিয়ে পৌঁছালো। তার বাবা জিনিসগুলো বোঝার চেষ্টা করলো এবং অলোকের আরও কিছু জিনিস তৈরি হলো। সে ছোটোখাটো কিছু রিচুয়াল করা শুরু করলো, যে রিচুয়ালগুলো ছিল বেশ নিষ্ঠুর এবং ভয়ঙ্কর। তো যাই হোক, সেগুলো বর্ণনা আর যাব না। তবে এই জিনিসগুলো কিন্তু অলোকের আশেপাশের মানুষের দৃষ্টিগোচর হয়েছিল। তারা কিন্তু এই জিনিসগুলো পছন্দ করেনি, কারণ তারা জমিদার বাবুকে খুব পছন্দ করতো এবং অলোককে পছন্দ করতো, কারণ তারা খুব ভালো মনের মানুষ ছিলেন। কিন্তু যখন অলোক এগুলো শুরু করলো, তারা এই ব্যাপারগুলো আস্তে আস্তে জমিদার বাবুর কানে তুললেন যে এই ঘটনা ঘটতেছে, আপনার ছেলে এগুলো করতেছে। তো জমিদার বাবু ব্যাপারটা ভালো মতো নিলেন না। তিনি এই জিনিসগুলো খেয়াল করলেন অনেকবার এবং তিনি খেয়াল করে বললেন যে না, এই জিনিসটা তো আসলে চলতে পারে না। কিন্তু নিজের ছেলে তিনি কিভাবে কি করবেন, তিনি অনেকবার কথা বলার চেষ্টা করলেন, দেখলেন যে অলোকের ঘোয়ার তুমি অনেক বেড়ে গেছে, তার আচরণও অন্যরকম হয়ে গেছে। তো জমিদার বাবু তখন খবর নিলেন, তিনি একজন দরবেশের সাথে মাঝে মাঝে দেখা করতেন তার এলাকায়, মানে তার যে জমিদারি তার এলাকার এক প্রান্তে একটা দরবেশ ওখানে থাকতেন এবং তিনি একটা পুরনো একটা তার ওখানে একটা বটগাছ ছিল, বটগাছের নিচেই একটা ছোট আবাসন করে থাকতেন। তো তিনি ওই দরবেশের কাছে যান, অলোককে না জানাই যান, তার নিজের লোক নিয়ে। তো দরবেশের কাছে গিয়ে তিনি তাকে বলেন যে এই ব্যাপার, আমার ছেলের এই সমস্যা হয়েছে। তিনি জানতেন যে দরবেশের বেশ কিছু অলৌকিক ক্ষমতা আছে। তো তিনি যখন শুনলেন দরবেশ এগুলো শোনার পর অনেকক্ষণ তিনি বসে থাকলেন। বসে থেকে তিনি বললেন যে আপনার ছেলেকে কোনো খারাপ, খুবই অতিরিক্ত খারাপ একজন ডাইনি ভর করছে তার উপর নজর পড়ছে অন্য জমিদার বাড়িতে গিয়ে, এবং সেই জমিদারের ছেলেও এটার সাথে জড়িত আছে, মানে সেও না জেনেই জড়িত আছে, মানে সেও জানতো না, তারও এই অধিবিদ্যার প্রতি তার আগ্রহ হয়েছিল এবং সেখান থেকে আপনার ছেলেরও এটাতে জড়ায় গেছে। যাই হোক, এইটা তার কাছ থেকে আলাদা করতে হবে, আলাদা না করলে কিন্তু আপনার ক্ষতি আছে, আপনার ক্ষতি, আপনার জমিদারি ক্ষতি এবং আপনার যে এখানকার অধস্তন মানুষ আছে তাদেরও ক্ষতি। তো তখন জমিদার বাবু তাকে অনুরোধ করেন যে আমাকে সাহায্য করেন। তো বলে ঠিক আছে, আমি আপনার বাসায় আসবো, এসে দেখবো কি অবস্থা। তো এর মধ্যে একদিন জমিদার বাবু খবর পান যে অলোক তাদের বাড়িতে একটা বাজে রিচুয়াল করবে, খুব ভয়ঙ্কর রিচুয়াল। এই খবরটা তিনি শুনেন এবং খবর শুনে তিনি তখন তার নিজস্ব একদম লোকদেরকে রেডি করে রাখেন ওই জায়গায়, যে যখন এই ঘটনা সে ঘটাবে তার আগেই তিনি ওই জায়গাটা কর্ডন করে ফেলবেন, আটকায় ফেলবেন এবং অলোককেও পাকড়াও করবেন। আর ওই সময় তিনি সাধুকে নিয়ে আসার ব্যবস্থা করছিলেন। তো ওইরকম হয় একদিন, এরকম রাত্রে, ওই দিন ছিল অমাবস্যা, চারিদিক অন্ধকার, আর অলোক একটা বাজে রিচুয়াল করা প্ল্যান করে এবং সেই রিচুয়ালের প্ল্যানটা হয় একদম জমিদারের যে শাস্তি দেওয়ার ঘরটা, সেই ঘরটার মধ্যেই করার কথা। এবং তাকে কিন্তু তার সাথে থাকা সেই প্রেতই এই বুদ্ধি দিছিল এই কাজটা করার, বা ডাইনি। তো সে ওইভাবেই প্রিপারেশন নেয় এবং সে তার কিছু অসাধু মানুষও ছিল তার নিজস্ব, যে তাদেরকে পয়সা দিয়ে তিনি টাকা পয়সা দিয়ে হাত করছিলেন, তাদের মাধ্যমে কাজটা করছিলেন। তো তিনি ওই প্রিপারেশন নেন তার এই ঘরে। তো শাস্তি দেওয়ার নাম করে একজনকে এনে রাখেন এবং যখন নাকি তার নির্দিষ্ট তিথি, সে তিথি হিসাব করে নেয় এবং সব কিছু তাকে কিন্তু সেই প্রেতই ইনস্ট্রাকশন দিতে, বা ডাইনি সেই তিথিতে সে যখন ওই ঘটনা ঘটাবেন তার আগেই জমিদার তার নিজের লোকদেরকে ওখানে বসায় রাখছিলেন, তারা ওই জায়গায় ফট করে ঢুকে পড়ে। সে অন্ধকার ঘরে হঠাৎ করে বাতি জ্বেলে ফেলে, তারা অনেক বাতি জ্বেলে আটকে এবং জমিদার নিজে যেয়ে অলোককে ধরে ফেলেন, থামিয়ে দেন
তার হাত আঁকড়ায় ধরেন এবং টেনে তাকে নিয়ে আসেন। এবং তখন নাকি অলোকের চেহারা ভয়ঙ্কর হয়ে গেছিল, প্রচণ্ড শক্তি ছিল। জমিদার বাবুরও মানে শরীরে অনেক শক্তি ছিলেন, তিনি অনেক শক্তি যে টেনে আনেন, তার নিজে তিনি আহত হইতে পারতেন অলোকের তলোয়ারের আঘাতে। আর তখন দরবেশ ওখানে প্রবেশ করেন এবং দরবেশ বলেন যে অলোককে ধরে ফেলতে তার লোকদের। ধরার পর তিনি সেখানে একটা নিজের মতো একটা করেন আর কি, তার মতো একটা রিচুয়াল তিনি করেন এবং সেই রিচুয়ালে অলোকের থেকে আলাদা করা হয় সেই ডাইনিকে। এবং ওই ডাইনি যে চলে গেছিল, এটা নাকি সেখানকার মানুষ যারা ছিল তারা সবাই ওই জিনিসটা দেখতে পারছিল, যে ওই যে তাদের যে বিচারের ঘর ছিল তার পেছনে নাকি গাছগাছালির মধ্যে বিশাল তুলকালাম কাণ্ড হয়েছিল, মানে ভাঙচুর, ঝোপ ঝাড় ভেঙে ফেলছিল এরকম। এবং অলোক ছটফট করতেছিল, তার চোখ উল্টে গেছিল। তাকে তার অলোকের বুকের উপর দরবেশ চেপে বসে তাকে চেপে ধরে রাখছিল। অলোক ছোটার জন্য ছটফট করতেছিল। যাই হোক, এক সময় ওটা ছেড়ে যায় যখন দরবেশের ওনার রিচুয়ালে যখন চলে যায়, তো চলে যাওয়ার সময় নাকি অনেকে দেখছে যে অলোকদের বাসার পেছন থেকে শাড়ি পরা একটা মহিলা এরকম চলে যাচ্ছে, এটা নাকি অনেকে দেখছে। তো সে পেছন ফিরে তাকাইছিল, তো যে ওই পেছন ফিরে তাকানোটা দেখছিল সে নাকি এরপর অনেক দিন অসুস্থ হয়েছিল, এরকম একটা ব্যাপার ঘটে। তো যাই হোক, পরে অলোককে ছেড়ে যায়। জমিদার বাবু অলোককে কয়দিন বেশ অসুস্থ অবস্থায় ট্রিটমেন্ট করেন বাসায়, এবং ওই দরবেশ তাদের বাসায় ছিল তখন। এবং তারপরে নাকি অলোককে পাঠিয়ে দেওয়া হয় শহরে, এখানে আর রাখেন নাই জমিদার বাবু। অনেক দিন মানে শহরে ছিলেন, শহরে থেকে অলোক যখন মোটামুটি বেশ সুস্থ হয়েছেন এবং একটা বিশাল সময় পার করছেন, তারপর তিনি তাকে নিয়ে আসেন এখানে। আর অলোক এসেও বেশি দিন এখানে থাকতে পারেন নাই, সে এখানে এসেই নাকি আরও খারাপ ফিল করতো। তো তারপরে তাকে শহরে স্থায়ী করে দেন এবং জমিদার তো আস্তে ধীরে তার সেই জমিদারিও গুটায় ফেলতে হয় তার একটা সময়। তো যাই হোক, এটা ছিল ওই ঘটনার সময়কালের ব্যাপার আর কি, সে সময় যা ঘটছিল ততটুকুই। আর ওই যে ডাইনির ব্যাপার শোনা যায় যে বিকাশকেও নাকি বেশ ক্ষতিগ্রস্ত করছিল ওই ডাইনি। এবং ওই রাস্তার মধ্যে, ওই যে জঙ্গলের রাস্তা, ওই রাস্তা যতদিন ছিল ততদিন নাকি ওই রাস্তার মধ্যে রাতের বেলা অনেকেই দেখতো যেরকম বসে রাতের বেলা বসে থাকতো কেউ, এবং অনেক ব্যবসায়ীকেও এরকমভাবে সেই ডাইনি বা ওইটা জিনই হবে, কোনো বাজে জিন বসে থেকে ওখান থেকে তাকে পজেস করতো এবং তাকে দিয়ে অনেক খারাপ কাজ করাইতো। তো এরকম নাকি অনেক ঘটনা ওখানে ঘটছে একটা সময়। তো যাই হোক, পরবর্তীতে ওই রাস্তার ওখানে ওই জায়গাটাকে নাকি ক্লিন আপ করেন ওই যে বিকাশের বাবা যিনি ছিলেন, তিনি নাকি দায়িত্ব নিয়ে ওই জায়গাটাকে অনেক ক্লিন করে ফেলেন, ওই জঙ্গলেরও অনেক অংশ তিনি করে ফেলেন এবং ওইখানে তিনি তার মতো কিছু মন্দির এবং আরও জিনিসপত্র প্রতিষ্ঠা করেন যাতে এই জিনিসের প্রভাব ওখানে না থাকে। এই আর বিকাশ নাকি অনেকটা পাগলের মতো হয়ে গেছিল, যে অলোকের বন্ধু যে বিকাশ ছিল সে তো ওইখানে তাদের ওখানে নিয়ে আসছিল সেই ডাইনিকে, জাদুবিদ্যার চর্চা করতো তাকে। তো যাই হোক, এই ছিল রোমানের শেয়ার করা ঘটনা। আমার হাতের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা হঠাৎ একটা তীব্র ঝটকায় বন্ধ হয়ে গেল। চারপাশের বাতাসটা এক সেকেন্ডে জমে বরফ হয়ে গেল। তখন ওই ছাদের এক কোনায় থাকা পুরনো পানির ট্যাঙ্কের ওপাশ থেকে একটা তীব্র কর্কশ ঘরঘর শব্দ ভেসে এলো। আমি ভয়ে সেই ঘরের দিকে পিছিয়ে যেতেই আমার পা দুটো ছাদের মেঝের সাথে জ্যাম হয়ে গেল। ঠিক তখনই অন্ধকারের মধ্যে থেকে ট্যাঙ্কের আড়াল ফুঁড়ে উপরে উঠে এলো এক বিশাল আকার কুচকুচে কালো জিন। তার উচ্চতা সাধারণ মানুষের থেকে প্রায় 4 গুণ লম্বা, আর তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো টকটকে লাল হয়ে আছে। সে যখন আমার দিকে ঘুরে তাকালো, আমার কলিজা শুকিয়ে গেল। তার মুখে কোনো চোখ নাক মুখ কিছু নেই, কেবল মসৃণ চামড়ার একটা ফাঁকা অংশ, আর তার দুটো পা সম্পূর্ণই উল্টো দিকে ঘোরানো। সে তার দীর্ঘ লোমশ হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়ে আমার নিজের গলাতেই খিলখিল করে হেসে হেসে বলল, তোর নিজের ঘরের ছাদ ভেবে অনেক অহংকার ছিল, তাই না রে? আজ জিনের সীমানা থেকে তুই নামবি কিভাবে? আজকে তোর শেষ রক্ষে নেই। এই কথা বলেই সে আমাকে আঁচড়ে ধরল। তো এই ঘটনা 2025 সালের ডিসেম্বর মাসের এক কনকনে শীতের রাতের। আমার নাম ফাহিম,
আমি তখন পুরান ঢাকার একটা পুরনো 4 তলা পৈতৃক বাড়ির ওপর সেই উপরতলায় থাকতাম। বাড়িটা বেশ প্রাচীন হওয়ায় এর দেয়ালে আর ছাদের কোণগুলোতে কেমন যেন একটা থমথমে ভাব লেগেই থাকতো। এলাকার মুরব্বীরা বলতেন এই বাড়ির ছাদটা নাকি বহু বছর ধরে একটা নুরি নামের জিনের যাতায়াতের পথ। গভীর রাতে ওখানে একা যাওয়া নিষেধ ছিল। সেদিন রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না। ঘরের ভেতর কেমন যেন একটা ভ্যাপসা গরম আর অস্বস্তি লাগছিল আমার। একটু ঠান্ডা বাতাসের আশায় আমি রাত আনুমানিক 2:30 চাদরটা গায়ে জড়িয়ে একাই ছাদের দিকে পা বাড়ালাম। চারপাশটা কুয়াশায় একদম ঢেকে গিয়েছিল আর নিচের রাস্তাঘাট ছিল সম্পূর্ণ নিঝুম। আমি যখন ছাদের রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়িয়েছি, ঠিক তখনই চারপাশের পরিবেশটা আচমকা মরণ নীরবতায় ডুবে গেল। দূরের কোনো কুকুরের ডাক কিংবা রাতের পাহাড়দারের পাশের শব্দ সব যেন এক পলকের মধ্যেই বন্ধ হয়ে গেল। বাতাসে হঠাৎ করে একটা তীব্র সালফার এবং পোড়া চামড়া গন্ধ ছড়িয়ে পড়ল। ঠিক তখনই আমার হাতের মোবাইলটা নিজে নিজেই সুইচ অফ হয়ে গেল। চারপাশটা এক ঘোর অন্ধকারে ঢাকা পড়ে গেল। আমি অন্ধকারে দাঁড়িয়ে যখন সিঁড়ি ঘরের দিকে পা বাড়াতে গেলাম, অমনি আমার পেছনের পানির ট্যাঙ্কের ওপর একটা বিকট ধাতব শব্দ হলো। আমি চমকে উঠে ওদিকে তাকাতেই দেখলাম ট্যাঙ্কের উপর ধবধবে সাদা পোশাক পরা একটা অবয়ব বসে আছে। সেই অবয়বটা দেখতে হুবহু আমার নিজের মায়ের মতো। আমি প্রথমে ভাবলাম মা হয়তো আমার খোঁজে ছাদে আসছেন। আমিও ডাকলাম, মা তুমি এখানে? তুমি এই সময় এই রাতে ছাদে কি করতেছো মা? চলো নিচে নেমে যাই। আমার কথা শেষ হতেই সেই অবয়বটা আমার মায়ের চেনা কণ্ঠ ছেড়ে এক বেকট চেরা গলায় খিলখিল করে হেসে উঠল। আর তার সাথে সাথে তার শারীরিক অদ্ভুত এক ঝটকায় সোজা হয়ে উপরের দিকে বাড়তে শুরু করলো। এক পলকেই তার উচ্চতা সাধারণ মানুষের চেয়ে অন্তত 3 গুণ বেশি হয়ে গেল। বিজলির এক পলক আলোয় আমি দেখলাম তার মুখে কোনো চোখ, নাক বা চামড়া নেই, কেবল কুচকুচে কালো অন্ধকারের একটা শূন্য গর্ত। আর তার হাঁটু থেকে নিচের পা দুটো সম্পূর্ণ উল্টো হয়ে ঘোরানো। এমনটা দেখার পর ভয়ে আমার শরীর অবশ হয়ে আসলো। পা দুটো মেঝের সাথে জ্যাম হয়ে গেল। সে দীর্ঘ কঙ্কালসার হাতটা বাড়িয়ে এক ঝটকায় আমার গলাটা চেপে ধরে আমাকে ছাদের মেঝে থেকে শূন্যে তুলে ফেলল। আমিও অক্সিজেনের অভাবে ছটফট করতে লাগলাম। আর তার সেই অবয়বহীন মুখের ভেতর থেকেই ফিসফিসানি ভেসে এলো। সে বলল, জিনের সীমানায় পা দিয়েছিস মানুষ, এবার তোকে আমি এখান থেকে নিচে ছুঁড়ে ফেলব। এমনটা শোনার পর আমার নিঃশ্বাস যখন আটকে আসলো, আমি তখন মনে মনে আমার সমস্ত মানুষের শক্তি এক করে সব শক্তিতে মনে মনে আয়াতুল কুরসি এবং সূরা নাস পড়তে শুরু করলাম। অলৌকিকভাবে আল্লাহর নাম মুখে আসতেই এক তীব্র অদৃশ্য বাতাসের ধাক্কায় সে আমাকে ছাদের মেঝেতে আছাড় দিয়ে ফেলে দিল। আর এক মুহূর্তের মধ্যেই পুরো অবয়বটা একটা কালো ধোঁয়ার ঝাপসার বাতাসে একদম মিলিয়ে গেল। পরদিন সকালে পরিবারের লোকরা আমাকে ছাদের মেঝেতে অচেতন অবস্থায় উদ্ধার করে।
আমার জ্ঞান ফিরতে 2 দিন সময় লেগেছিল এবং আমার গলায় সে রাতে চেপে ধরা পুরা কালো রঙের নখের দাগ স্পষ্টভাবে বসে গিয়েছিল। যদিও এই মুহূর্তে আমি সুস্থ আছি, কিন্তু আজও রাতে ঘুমানোর সময় যদি বাইরে কোনো খড় বা বাতাসের শব্দ শুনি, আমার শরীর ভয়ে শিউরে ওঠে। আমার মনে হয় সেই অন্ধকার ছাদের কোণ থেকে সে দীর্ঘ জিনটা আজও আমার দিকে হাত বাড়িয়ে ফিসফিস করে বলছে, এবার তো বেঁচে গেলি, কিন্তু পরের বার তোকে আর ছাদ থেকে নামতে দেব না। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী এপিসোডের জন্য চোখ রাখুন এই চ্যানেলে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।